এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঘটনাটি 1998 সালে। 1998 সালে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা সংগঠিত হয় এবং আমার যে জেলা রাজবাড়ী, সে রাজবাড়ী জেলার অনেক জায়গা, বিশেষ করে তখন যদিও বাঁধ ভেঙে যায়নি, কিন্তু বাঁধের অপোজিট পাশে প্রায় সকল জায়গাটি, মানে চরাঞ্চলের সকল জায়গায় একদম প্লাবিত হয়ে যায়। এবং চরাঞ্চলের যে মানুষরা, তারা যেটা করে সেটা হচ্ছে তাদের ওই ঘর বাড়িগুলো ভেঙে নিয়ে এসে বাঁধের দুপাশে তারা টেম্পোরারি মানে আবাসস্থল সেটা তারা তৈরি করে এবং ওখানেই তারা থাকা শুরু করে। ওই সময় ব্যাপক সাহায্য সহযোগিতাও সরকার থেকে তখন করা হচ্ছিল। তো আমার ঘটনাটি ঠিক ওই সময়ের এবং ওই বাঁধের পাশের একটি পরিবারকে নিয়ে। 1998 সালে যখন এই বন্যাটা সংঘটিত হয়েছিল, এই যেই জায়গাটাতে, যে জায়গার কথাটা আমি এখন বলবো, সেই জায়গাটি হচ্ছে রাজবাড়ী জেলার একদম সদর থানার মধ্যে সোনাকান্দর নামক একটা জায়গা আছে। এই সোনাকান্দর স্থানে, এই সোনাকান্দর যে জায়গাটা, সেটি একদম রাজবাড়ী যে শহর রক্ষাকারী যে বাঁধ, যেটা সে বাঁধের পাশে। এবং বাঁধের ওই পাশে যে জায়গাটা, এই জায়গাটার এখন নাম হচ্ছে মৌলবীর ঘাট। যদিও একটা সময় এখানে এই ঘাটটা ছিল না, সেখানে নদী প্রায় ওখান থেকে আরো প্রায় 1.5-2 কিলোমিটার ভিতরে ছিল। কিন্তু 2006-07 সালের দিকে নদী ভাঙনে আস্তে আস্তে ওই নদীটা আরো কাছে চলে আসে, মানে একদম বাঁধের কাছে এখন চলে আসছে আর কি। তো যখন 98 সালে বন্যাটি হয়, তখন ওই যে সমস্ত লোকজন যারা চলে আসে বাঁধের পাশে ঘরবাড়ি ভেঙে নিয়ে, তখন সেই সাথে একটি পরিবারও আসে যারা ওই চরাঞ্চলে বসবাস করত, ওই পাশে বাঁধ থেকে আরো প্রায় 1.5-2 কিলোমিটার ভিতরে। সঙ্গত কারণে আমি ওই পরিবারের যিনি কর্তা, তার নামটি বলছি না। কোনো একদিন হঠাৎ করে ওনার মেয়ে বিষ খেয়ে সুইসাইড করে। কি কারণে এটা জানা যায়নি, হয়তো বা রাগারাগি করেছে, এরকমই যতদূর জানা গেছে আর কি, এতটুকু। মানে আসল মেইন কারণটি জানা যায়নি। বাসায় রাগারাগি হয়েছে, যেহেতু ওই মেয়ের বাবা কৃষি কাজ করত, বাসায় কীটনাশক বা এই টাইপের কিছু সার, বিষ জাতীয় কিছু সার বাসায় রাখা থাকতো। তখন এরকম বিষাক্ত সার খেয়ে মেয়েটি সুইসাইড করে। সময়টি সন্ধ্যার ঠিক পরপরই মেয়েটি মানে সুইসাইড করে আর কি। যখন বিষয়টি চারিদিকে জানাজানি হয়ে যায়, তখন থানায় খবর দেওয়া হয়। থানা থেকে পুলিশ এসে লাস্ট পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়। পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়ার পরে একটা বিপত্তি দেখা দেয়। সেটা হচ্ছে যে ওই সময়ে যে ডোম আসার কথা আর কি, মানে যিনি ডোম সাধারণত লাশটি কাটেন, তো এই ডোম আবার খুব অসুস্থ ছিল, প্রচন্ড জ্বর। এখন তার শারীরিক অবস্থা আসলে ওরকম এসে কাজ করার মতো ছিল না, কিন্তু তারপরেও যেহেতু সে ছাড়া আর কোনো উপায়ও ছিল না, রাতের বেলা তাকে অনেক রিকোয়েস্ট করা হয়, পেমেন্ট বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়, তারপরেও সে রাজি হচ্ছিল না। কিন্তু তারপরে মানবিক দিক চিন্তা করে যে লাশ এভাবে পড়ে থাকবে, এই অসুস্থ শরীর নিয়েই সে আসে লাশ কাটার জন্য। রাজবাড়ির যে লাশ কাটা ঘর যেটি রয়েছে, রাজবাড়ির সদর হসপিটালের মধ্যে কিন্তু লাশ কাটি ঘরটি না। অন্যান্য জায়গায় দেখি যে আমরা যে মর্গ, যেটা হসপিটালের যে মর্গটা, সেটা হসপিটালে থাকে, কিন্তু লাশ কাটা ঘর যেটা, যেখানে লাশ কাটা হবে, এটি কিন্তু সাধারণত আমরা দেখি বিভিন্ন জায়গায় সদর হসপিটালের এরিয়ার বাউন্ডারির মধ্যেই থাকে। কিন্তু রাজবাড়ির ক্ষেত্রে এটা ব্যতিক্রম। বহু আগে থেকে, অনেক আগে থেকেই এই লাশ কাটা ঘরটি রাজবাড়ির মেইন শহর থেকে একদম একটু সাইডে, এটি রাজবাড়ী সরকারি কলেজ যেটি রয়েছে, এই রাজবাড়ী সরকারি কলেজের থেকে একদম পাশেই একটি জায়গাতে, এই জায়গাটির নাম হচ্ছে ড্রাই আইস ফ্যাক্টরি। তো ওই সময় ওই জায়গাতে একসময় ড্রাই আইস ফ্যাক্টরি ছিল, কিন্তু এখন তো সেটি নাই, কিন্তু ওই জায়গাটির নাম হচ্ছে ড্রাই আইস। তো ওই ড্রাই আইস নামক স্থানে এই লাশ কাটা ঘরটি এখনো রয়েছে। তো ফার্স্টের দিকে লাশ কাটা ঘরটি, এটা ছিল একটা টিন শেড ঘর, টিনের মানে হাফ ওয়াল ছিল, ওয়াল থেকে টিনের মধ্যবর্তী জায়গায় মানে এটাকে নেট দিয়ে চতুর্দিকে ঘেরা ছিল আর কি।
মানে সময় আমরা মুরগির যে কিছু ঘর দেখি যেরকম, ঠিক অনেকটা সেরকম আর কি। তো উপর দিকে এরকম নেট দিয়ে একটু ঘেরা ছিল, সেখানে কোনো জানালা ছিল না, জাস্ট একটি দরজা ছিল। তো এই লাশ কাটা ঘরটি আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এরকমই। ওখানে লাশ নিয়ে আসা হয়, একজন ডাক্তারও আসেন, থানা থেকে একজন সাব ইন্সপেক্টর আসেন। এখন লাশ কাটা হবে, ডোম তার যেই প্রিপারেশন, সেই প্রিপারেশন নিয়ে সেখানে আসে আর কি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে লাশ যখন বাসা থেকে নিয়ে আসা হয়, নিয়ে আসার সময় যখন পুলিশ নিয়ে আসার সময় তখন লাশের চোখ কিন্তু খোলা ছিল। তো যেহেতু সুইসাইড করে মারা গিয়েছে, অনেকে হাত দিচ্ছিল না, যদি কোনো দেখা গেল পুলিশ এসে রাগারাগি করতে পারে যে আপনারা হাত দিয়েছেন কেন, কোনো আলামত নষ্ট হয়ে গেছে, আপনারা মেরে ফেলেছেন, এরকম কোনো কথা বলতে পারে, যার জন্য লাশের গায়ে কেউ হাত দেয়নি, কেউ চোখটা বন্ধও করে দেয়নি। লাশের চোখ খোলা ছিল। লাশটিকে যখন ওই আপনার আমরা যেটাকে মাদুর বলি, পাটি বলি, খেজুরের পাতার পাটি আর কি, এরকম একটা পাটিতে মুড়িয়ে লাশটি নিয়ে আসা হয়। তো লাশটি যখন লাশ কাটা ঘরে মানে ঢোকানো হয়, যখন সেটি খোলা হয়, খোলার পরপরই মানে ওই ডাক্তার ওই পুলিশকে ডেকে বলে যে আচ্ছা, আপনি বললেন যে এই লাশটি সন্ধ্যার পরে মারা গেছে, কিন্তু এই লাশের চেহারাটা এমন কেন? তখন সবাই খেয়াল করে যে লাশের চেহারাটা অত্যন্ত কালো হয়ে গেছে এবং চেহারাটা বেশ বিকৃত হয়ে গেছে। পুলিশ বলে এ তো বিষ খেয়ে মারা গেছে, হয়তোবা এই কারণে চেহারাটা এরকম খুব কালো দেখা যাচ্ছে, কিন্তু অনেক কালো হলেও এতটা বিকৃত তো হওয়ার কথা নয়। তারপরেও ডাক্তার যিনি আছেন তিনি চিন্তা করেন হয়তোবা কীটনাশক যেটি সে খেয়েছিল, খুব বেশি পরিমাণে খেয়েছিল, হয়তোবা তার রিয়াকশনেই চেহারাটা খুব বেশি মাত্রায় বিকৃত হয়ে গেছে, এরকমই তারা মানে ভাবে আর কি। যাই হোক, পুলিশ কিন্তু লাশ কাটার সময় সাধারণত থাকে না, সে বাইরে থাকে, একজন ডাক্তারের উপস্থিতিতে লাশ কাটা হয়। ওই সময়ে ওই লাশ কাটা ঘরের মধ্যে 100 মানে এখন যে আমরা যে এলইডি বাল্ব দেখি, তখন তো এগুলো ছিল না, তখন ওই হলুদ যে বাল্বগুলো ছিল 100 ওয়াটের একটি ভাল্ব লাগানো ছিল ওখানে। তো ওই 100 ওয়াটের ভাল্বেই সাধারণত কাজটা করা হতো আর কি, ওই আলোতে। যখন ডোম লাশ কাটা শুরু করে, মানে ফার্স্ট তার যে কাজটা মাথার থেকে লাশ কাটা শুরু করে যখন ফার্স্টে, তখন এরকম মানে কাজ শুরুর মাত্র কয়েক মিনিটের মাথায় হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। তো যখন ইলেকট্রিসিটি চলে যায়, তখন যেহেতু ডোম শারীরিকভাবে একটু অসুস্থ ছিল, তার জ্বর ছিল, তখন ওই কাটার সময় ওই ঠিক কাটারত অবস্থায় ইলেকট্রিসিটি চলে যায় যেহেতু, তো যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন ওই হঠাৎ করে ওনার হাতটা একটু মানে ঠিক যেই লাইন ধরে লাশটি কাটার কথা ছিল সেখান থেকে একটু অন্য জায়গায় ওনার মানে চাকুটা পড়ে যায় আর কি। তখন ওইখানে থাকা যে ডাক্তার এবং ডোম, বাইরে থাকা পুলিশ এবং ভ্যানওয়ালা একজন ছিল, নাম তার মোজাম্মেল। এই ঘটনাটি বেসিক্যালি মোজাম্মেলের কাছ থেকেই শোনা। ওই ভ্যানওয়ালা যে ছিল মোজাম্মেল, ওনারা স্পষ্টভাবে সবাই শুনেছে যে হঠাৎ করে ভিতর থেকে উফ এরকম একটি শব্দ সবাই শুনেছে। এটা যে শুধু ডোম শুনেছে বা ডাক্তার শুনেছে তা কিন্তু না, লাশ কাটা ঘরের ভেতরে যারা ছিল, যে 2 জন ছিল এবং বাইরে 2 জন ছিল, এই 4 জন ব্যক্তি একত্রে শুনেছে সেটা। এবং এই মেয়েলি কণ্ঠে এই উফ শব্দটি শোনার পর সবাই বেশ চমকে ওঠে, কি ব্যাপার এরকম শব্দ। তো বাইরে থেকে পুলিশ নক করে যে কি ব্যাপার এরকম শব্দ পেলাম। ওরা বলে হ্যাঁ আমরাও তো এরকম শব্দ পেলাম, কিন্তু ইলেকট্রিসিটি তো চলে গেছে, তো দেখি আলোটা জ্বালিয়ে নেই। তো ওনাদের কাছে আলোর ব্যবস্থা ছিল, এটা কিন্তু মাত্র ইলেকট্রিসিটি চলে যাওয়ার মাত্র 1 মিনিটও না, মানে এই সময়ের মধ্যে এই ঘটনাটি আর কি, মানে ইলেকট্রিসিটি চলে যাওয়ার সাথে সাথে এই ঘটনা। তখন সেখানে হারিকেন জ্বালানো হয়। হারিকেন জ্বালানোর পরে কিন্তু একটা অদ্ভুত জিনিস খেয়াল করা যায়, সেটা হচ্ছে
লাশটি যখন নিয়ে আসা হয় তখন কিন্তু লাশের চোখটি ছিল খোলা, কিন্তু এখন দেখা যাচ্ছে লাশের চোখ কিন্তু বন্ধ। এটি কিন্তু সবাই খেয়াল করে। তখন ডাক্তার চিন্তা করে বা অন্যরা চিন্তা করে হয়তোবা লাশ যেহেতু কাটা হয়েছে, শরীরে কোনো অর্গানে যেহেতু হয়তোবা টান লেগেছে বা কোনো রগ কেটে গেছে, হয়তোবা এই কারণে হয়তোবা চোখ বন্ধ হয়ে গেছে। সবাই এটাই ভাবে। হারিকেন জ্বালানো হয়, বাদ বাকি প্রক্রিয়া শুরু করা হয়। যখন হারিকেন জ্বালানোর পরে আবার ডোম তার কাজ শুরু করে, ঠিক 5 মিনিটের মাথায় এই ডোম এবং ডাক্তার, যিনি ভিতরে ছিলেন, যে ডাক্তার, মানে দুইজনই ফিল করছিলেন যে খুব ঠান্ডা কোনো একটা কিছু তাদের মানে মাথার পেছনের যে মানে আমাদের একটা রগ রয়েছে, তো এই রগ দিয়ে মনে হলো ঠান্ডা কোনো কিছু সারা আমাদের শির দ্বারা, মানে আমাদের শির দ্বারা রয়েছে। অনেক সময় আমরা খুব ঠান্ডা কোনো কিছু শির দ্বারা বেয়ে কোনো শীতল অনুভব করি। তো ওনাদের কাছে মনে হলো যে খুব ঠান্ডা কিছু একটা বিষয় বা কোনো একটা জিনিস তাদের শির দ্বারা বেয়ে সমস্ত শরীরে মানে একটা ঠান্ডা অনুভূতি সৃষ্টি করলো। তো তখন বেসিক্যালি ডাক্তার এটা ফিল করার পর উনি আসলে ওরকম তেমন কিছু মনে করেনি। উনি চিন্তা করেছে হয়তোবা মানে আশেপাশে একটু হালকা বাতাস হচ্ছিল, উনি মনে করেন হয়তোবা বাতাসের কারণে এরকমটা হয়েছে। আর ওইদিকে ডোম, তারও কিন্তু এরকম বিষয়টি হয়েছে, কিন্তু সেও কিন্তু ফার্স্টে বলেনি। যখন হারিকেনের আলোতে 5 মিনিট কাজটি করা হলো, দম করে হারিকেনটা নিভে গেল। অথচ হারিকেন নিভে যাওয়ার কোনো কারণ ছিল না, এমন কোনো দমকা বাতাসও সেখানে ছিল না। হারিকেনেও তেল ছিল, হারিকেনটা ভালো ছিল এবং খুব ভালো করে চেক করেই হারিকেনটা ধরানো হয়েছিল। হারিকেনটা নিভে যাওয়ার কারণ কি? যেহেতু পাশে ম্যাচ ছিল, ডোম যে কাজটি করে সেটা সে করে আবার ম্যাচটি ধরায়। ম্যাচটি মানে ধরানোর পরে এবং হারিকেনটাকে পুনরায় জ্বালানো হয়। জ্বালানোর পরে আর একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করা যায়, সেটা হলো এখন কিন্তু লাশের চোখটি আর বন্ধ নাই। এখন দেখা যাচ্ছে ওই যে প্রথম সময়ে যখন যেরকম লাশের চোখটি খোলা ছিল, ঠিক তেমন লাশের চোখ খোলা। তখন ডোম এবং ডাক্তার উভয়ই অবাক হন যে কি ব্যাপার, হারিকেনের আলো বন্ধ হওয়ার আগেই না দেখছিলাম যে লাশের চোখ বন্ধ, এখন আবার খোলা। শুরুতে যেমন ছিল খোলা, ঘটনা কি? তখন ডোম একটু একটু ভয় পাওয়া শুরু করে। আমরা জানি ডোমরা যখন লাশ কাটে তখন ওরা কিন্তু একটু মানে ড্রিঙ্ক করে না, এটা আমরা অনেকেই জানি। কিন্তু ডোম যেহেতু শারীরিকভাবে অসুস্থ ছিল, জ্বর ছিল, এজন্য এই জ্বরের উপরে উনি আর কোনো ড্রিঙ্ক করেননি। উনি স্বাভাবিকভাবেই মানে এই কাজটি শুরু করেন আর কি। সুতরাং মানে সেও সব বিষয় শুনছে, দেখছে, ডাক্তারও দেখছে। তো ভুল হওয়ার তো একার ভুল হতে পারে, সবার তো ভুল হওয়ার কথা না, বা একজন একা ভুল দেখতে পারে, সবাই তো ভুল দেখার কথা না। যাই হোক, তারা কাজ শুরু করে। ঠিক কাজ আরো প্রায় 10 মিনিট হয়ে যাওয়ার পর আবার ধপ করে হারিকেন নিভে যায়। হারিকেন নিভে যাওয়ার পর এবার কিন্তু ডাক্তার একটু ভয় পেয়ে যায় এবং উনি যে কাজটি করেন সেটা হলো হারিকেন নিভে যাওয়ার সাথে সাথে উনি যে দরজা যেটা লক করে রাখা ছিল, উনি দৌড় দিয়ে দরজা খুলে দৌড়তে বাইরে চলে যান, ডোমকে একা রেখে, যেহেতু উনি একটু ভয় পেয়েছেন। এখন ডোম যেহেতু এই কাজটি করে অভ্যস্ত, উনি আর ভয় পান না। উনি স্বাভাবিকভাবেই উনি আবার হারিকেনটা ধরানোর পর এবার ডোম একটা চিৎকার করে ওঠে। তার চিৎকারে বাইরের থেকে এই যে ভ্যানালা মোজাম্মেল পুলিশ অফিসার এবং যে ডাক্তার, ওনারা আবার একটু সাহস করে ভিতরে ঢোকেন। ডোম বলছে, দেখেন হারিকেন নেভার আগে
লাশের চোখটি খোলা ছিল। এই যে হারিকেন ধরালাম, এখন লাশের চোখ বন্ধ। এখানে কি হচ্ছে এগুলো? এই দৃশ্য দেখার পর উপস্থিত সবাই কিন্তু এর কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। প্রথমে উফ করে শব্দ করে ওঠে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরপরই। তারপরে এই যে একবার চোখ বন্ধ হয়ে একবার খোলা, এটা কিন্তু ওখানে সবাই এটা দেখছিল। রাত কিন্তু তখন অনেক বেজে গেছে, রাত তখন প্রায় 12টা-1টা বাজে। এর মধ্যে কি হয় যে ইলেকট্রিসিটি চলে আসে। ইলেকট্রিসিটি যেহেতু চলে আসে তখন সবাই বলে যাক এইবার আর অতটা সমস্যা হবে না, দ্রুত কাজ শেষ করে ফেলো। তখন ডোম যে কাজটি করে, দ্রুত শেষ করে লাশটি আবার সেলাই করে ফেলে। সেলাই আমরা জানি যে যেখানে কাটা হয়েছে সেটা আবার সেলাই করে দিতে হয়। তো ডোম লাশটি সেলাই করে ফেলে এবং সেটি কিছু প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়। লাশ যখন এই যে মোজাম্মেল যিনি ভ্যান চালক ছিলেন, উনি যখন লাশটি নিয়ে যাচ্ছিলেন থানা থেকে, আবার ক্লিয়ারেন্স নিয়ে যখন নিয়ে যাচ্ছিলেন, তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশ মানে তার ভ্যানটা, যে লাশ যে ভ্যানে রয়েছে, ভ্যানটা খুবই হালকা এবং মনে হচ্ছে উনি ভ্যান চালাচ্ছেন না, মনে হচ্ছে ভ্যানটা উড়ে উড়ে যাচ্ছে, ভ্যান উড়ে উড়ে যাচ্ছে রাস্তা দিয়ে, এমনটা মনে হচ্ছে। এবং স্বাভাবিক গতির থেকে বেশ ভালো, মানে আরো বেশি গতিতে ভ্যানটি চলছিল। ওই পরিবারে ওই মেয়ের বাবা ছাড়া আর কোনো পুরুষ সদস্য ছিল না। মোজাম্মেল সাহেব যিনি ভ্যান চালান, উনি ওই পরিবারের মানে পূর্ব পরিচিত ছিলেন, এই জন্য উনি ওই লাশের গার্জিয়ান হিসাবে লাশটি নিয়ে যান, অন্য কোনো লোক ছিল না এখানে সাথে। তখন মোজাম্মেল কিন্তু একটু ভয় পেতে থাকেন যে আসলে ওখানে লাশ কাটা ঘরে এই ধরনের ঘটনা, আবার ভ্যান এত হালকা মনে হচ্ছে কেন, এরকম তো হালকা তো লাগার কথা না। উনিও ভয় পেতে থাকেন। কিন্তু এর মধ্যেই ওই যে বাড়ি যেখানে ওই মেয়ের বাসাটা ছিল আর কি, সেখানে ওরা চলে আসে, ভ্যানটা চলে আসে। ভ্যান চলে আসার পরে পরিবারের অন্য সদস্যদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয় এবং লাশ যখন গোসল করাবে, গোসল করার সময় মানে ওখানে যাদের রেডি করা ছিল তারা স্বাভাবিকভাবে লাশটি গোসল করান আর কি। গোসল করার পরে স্বাভাবিকভাবে লাশটি দাফন করা হয়। দাফন করার পর হয়তোবা তখন আর কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরেও ওই পরিবারের সাথে এবং রাতের বেলা ওই বাসার আশেপাশে যে আরো কয়েকটি ভ্রাম্যমান বাসা, মানে ওই যে ঘর বাড়ি ভেঙে নিয়ে এসে মানে সেখানে থাকা শুরু করছে যারা বন্যা দুর্গত যারা মানুষ ছিল সেখানে, ওনারা কিন্তু এই রাতের বেলা এই নদীর ধারে, মানে একদম বাঁধের কিনারে আর কি, বাঁধের কিনারে বেশ 3-4 দিন ওই মেয়েকে কিন্তু দেখেছে। এটা তাদের ভাষ্য অনুযায়ী দেখেছে, সে বসে আছে, চুলটা ছেড়ে দিয়ে বসে আছে। তো যখনই তাকে কেউ ডাক দিত সাহস করে, তখনই সে হাওয়া হয়ে যেত, মানে অদৃশ্য হয়ে যেত। এটা কয়েকজন দেখেছে। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে এই যে লাশটা হঠাৎ করে কাটার সময় উফ শব্দ করা, তারপর বারবার চোখ খোলা বন্ধ করা, এটি কিন্তু একটা রহস্যজনক ব্যাপার ছিল। যেহেতু শুরু থেকে মোজাম্মেল যিনি ভ্যানওয়ালা উনি শুরুতেই ছিলেন, এই জন্য ওনার কাছ থেকে ঘটনাটি শোনা। এবং আরো একটি ঘটনা আমি বলতে চাই, ঘটনা না, সেটা হচ্ছে এটা আংশিক একটা তথ্য দিব আপনাদেরকে। জানা যায়, মানে আমি ঘটনাটি কালেক্ট করার সময় এটা জানতে পেরেছি যে এই মেয়ের বড় বোন 10 বছর আগে, যখন 1988 সালের বন্যা হয়, 10 বছর আগে এরকম একটি বন্যার সময় এই মেয়ের যে বড় বোন সেও সুইসাইড করে। তার ঠিক 10 বছর পর 98 সালের বন্যার সময় এই মেয়ে সুইসাইড করে। এবং ওখানকার যে পাড়া প্রতিবেশী যারা ছিল তখন বলে যে এই মেয়ের মৃত্যুটাও স্বাভাবিক ছিল না, কোন মৃত্যুর মানে মারা যাওয়ার পরেও বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল।
এখন কি সেই ঘটনা, এটি আমি এখনো কালেক্ট করতে পারি নাই। আমাদের আহমেদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। সো বাবু ভাই, ওয়েলকাম ব্যাক। আশা করছি যে ভালো ছিলেন। আমরা চলে যাব আপনার ঘটনায়। কাহিনীটি আমাদের সাথে শেয়ার করছেন সোহাগ চৌধুরী, ঢাকার শান্তিনগর থেকে। এবং এই কাহিনীটি সোহাগের বাবার সাথে ঘটে যাওয়া একটি কাহিনী এবং অনেক আগের কাহিনী। তখন সোহাগের বাবা ব্যাচেলর ছিলেন এবং এটি স্বাধীনতা পরবর্তীকালের একটি কাহিনী। যাই হোক, আমি কাহিনীতে চলে যাচ্ছি, কাহিনীটি আমি আমার মতো করে শেয়ার করব। সোহাগের বাবা তখন সদ্য পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকেছেন এবং তার চাকরির ধরনটা ছিল বা হিসাব কেন্দ্রিক চাকরি, এবং তাকে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় সেই হিসাব নিতে যাওয়া লাগতো আর কি সেই সময়। তো তখনকার আমলে কিন্তু যাতায়াত ব্যবস্থা এত ভালো ছিল না। এখন আমরা যেভাবে বাংলাদেশের এক অঞ্চল থেকে এক অঞ্চল চাইলেই চলে যেতে পারি, অনেক রাস্তাঘাট হয়েছে, অনেক সুন্দর হয়েছে, তখন কিন্তু এরকম ছিল না। তখন বিভিন্ন জায়গা একটু দূরে, ঢাকা থেকে দূরের যে ডিস্ট্রিক্টগুলো, সেখানে যেতে গেলে অনেক কষ্ট হতো। রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো ছিল না এবং কমিউনিকেশনও তেমন ভালো ছিল না। আর পার্বত্য অঞ্চলগুলোতে আসলেই আরো অনেক অনেক বেশি রাফ ছিল, অনেক রুট ছিল, অনেক এত সুন্দর যাতায়াত ব্যবস্থা ছিল না। আপনারা যারা আগের ছবি দেখবেন, যদি কোনো ছবি দেখতে পারেন কোনো ক্যাটালগে অথবা হিস্ট্রি সংক্রান্ত যেই ইগুলো পাওয়া যায়, বিভিন্ন পেজ আছে ফেসবুকে, সেগুলোতে যে আপনারা দেখেন সেই সময়কার ঢাকার বাইরের পার্বত্য অঞ্চলগুলো দেখলে একান্তই আপনার কাছে মানে একান্তই ভয়ের মনে হবে, আপনার কাছে ভয় লাগবে দেখলে রাস্তাঘাটগুলো সেরকম ছিল। তো এই কথাগুলো জাস্ট বললাম যে আপনাদের একটা রেফারেন্স দেওয়ার জন্য, যে সোহাগের বাবা তখন অনেক কষ্ট করে পার্বত্য অঞ্চলে গিয়েছিলেন তার জব করার জন্য। এবং তিনি কোন অঞ্চলে গিয়েছিলেন স্পষ্টত সেই জায়গাটার নাম আমি বলবো না, যেহেতু সোহাগের নিষেধ আছে। যাই হোক, সেই অঞ্চলে তিনি যান, অনেক কষ্ট করেই যান, কারণ সেখানে তখন বাস বদল করে করে যেতে হতো এবং খুবই কঠিন একটা রাস্তা। এবং সেই পার্বত্য অঞ্চলে নাকি তখনকার সময় হাতি চলে আসতো, অনেক সময় চিতাবাঘ চলে আসতো, এরকম একটা অবস্থা ছিল। তো বেশ ভয়ের কিন্তু। তো তিনি যখন ওখানে গিয়ে পৌঁছান, তিনি রওনা দিয়েছিলেন বেশ ভোরের দিকে এবং তিনি সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। এবং সেখানকার বাজারে নেমেই রাতের বেলা তিনি দেখতে পান যে আসলে এটা একটা বাজার ঠিক না, মাত্র কয়েকটা দোকান সেখানে আছে এবং সেই দোকানগুলোর আসলে বন্ধ সবগুলোই। এর মধ্যে একটা দোকান বন্ধ হয়ে যাচ্ছে, মানে শেষ ঝাপটা বন্ধ করবে, সেটা আদিবাসীরা চালায় সম্ভবত, একজন আদিবাসী লোক সেটা বন্ধ করে দিচ্ছে। এবং তিনি বেশ টেনসড হয়ে যান, কারণ পুরো জায়গাটা খাখা করছে অন্ধকার। এবং তিনি যে এসে নেমেছেন সেখানে, সেই যে গাড়িতে করে এসছেন সেটা হচ্ছে কাইন্ড অফ এখনকার যেমন আমরা চাঁদের গাড়িতে চলি, চাঁদের গাড়ির মতোই একটা গাড়ি, মানে জিপ গাড়িকে একটা ছোট ট্রান্সপোর্টেশনে রূপান্তরিত করা, বসার জন্য চেয়ার দিয়ে। এবং তখনকার যিনি যেটাতে এসছেন এখনকার থেকে অনেক ছোট ছিল সেগুলা। তো যাই হোক, ওনার সাথে মাত্র একজন প্যাসেঞ্জার নেমেছিল সেখানে এবং সেই প্যাসেঞ্জারটা হেঁটে একদিকে চলে গেছে উনি নামার পর, ওনার সাথে কথা বলেননি। এবং সেই ভদ্রলোকও আদিবাসী ভদ্রলোক। তো উনি বেশ বেকায়দায় পড়ে গেলেন যে উনি এখান থেকে আসলে উনি যেভাবে লোকেশন নিয়ে আসছেন বা যেভাবে উনি শুনে আসছেন ওনার অফিস থেকে, তিনি জানেন যে এখান থেকে এতটুকু দূরে গেলেই অমুক জায়গায় একটা রেস্ট হাউস আছে থাকার মতো এবং সেটাতেই অফিসের সবাই এসে ওঠেন এবং যত দাপ্তরিক কার্যক্রম সেখানে থেকেই মানুষ করেন আর কি। সেখানকার কাজগুলো যারা করতে আসেন বিভিন্ন অফিস থেকে তারা সেখানেই থাকেন। তো সেখানকার একটা লোকেশন তিনি নিয়ে আসছেন। বাট এই যে মানে বাজার বা ছোট দোকানপাটের কয়েকটা জায়গা যেখান থেকে কিভাবে তিনি যাবেন তিনি জানেন না। তো টেনশন করতে করতে তিনি তাকালেন, দেখলেন যে সেই যে বাজারে যে একটা দোকান বন্ধ করে চলে যাচ্ছেন সেই আদিবাসী ভদ্রলোক, তিনি কিন্তু দোকান বন্ধ করে দিয়ে চলে যাচ্ছেন। দোকানের ঝাপ নামিয়ে ফেলা হয়েছে, তার হাতে যে বাতি ছিল সেটা নিভিয়ে দিয়েছেন, তার হাতে একটা টর্চ লাইট ছিল, সেটা জ্বালিয়ে তিনি দোকানের যেই ঝাপের তালাটা তিনি মারছেন। তো তিনি দ্রুত তার দিকে এগিয়ে গেলেন, বললেন এই যে ভাই এই যে। তো তার দুইবার ডাকাতের লোকটা একটু মানে বিরক্তি ফিল করলো, অস্বস্তিও ফিল করলো, দোকান বন্ধের সময় এভাবে তাকানো বা ডাকা। তো লোকটা তাকায় তাকে মানে ইশারা করলো, কি ব্যাপার, মাথা নাড়লো। তো তিনি বললেন যে আমি তো এখানে আসছি, এখানকার অমুক রেস্ট হাউসে যাবো, এখন তো আসলে রাস্তাটা বুঝতে পারছি না, কিভাবে কোন দিক দিয়ে লোকেশনটা বা কিভাবে যাব। তো পাহাড়ি ভদ্রলোক তাকে দেখিয়ে দিলেন। তাদের যে দোকানটা ছিল সেটা ছিল এমন একটা পজিশনে, সেটা ডান দিকে একটা রাস্তা গেছে একটু উপর দিকে উঠে, আর বাম দিকে একটা গেছে একটু নিচের দিকে নেমে। তো পাহাড়ি ভদ্রলোক তাকে উপরের রাস্তাটা দেখিয়ে দিলেন, মানে হাত দিয়ে সেদিকে মানে পয়েন্ট আউট করলেন, বলল যে সোজা উঠে যান। বলে সে তার দোকান বন্ধ করে সে অপোজিটের রাস্তা ধরে নিচে নেমে হাঁটা শুরু করলেন, হন হন করে হাঁটা শুরু করলেন। তো ব্যাপারটা যেটা হলো, সোহাগের আব্বা হঠাৎ করে বেশ অন্ধকারের মধ্যে পড়ে গেলেন।
এমন একটা পজিশন, তিনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা একটা গাছ আছে কর্নারে, বিশাল একটা গাছ, এবং সেই গাছের ছায়ায় জায়গাটা আরো অন্ধকার হয়ে গেছে। গাছের অপোজিটে হচ্ছে আপনার সেই দোকানগুলো, এবং দোকানগুলো হচ্ছে কাইন্ড অফ লাইক এমন একটা শেপে আছে, ভি শেপে, মানে বাম দিকে কিছু দোকান, ডান দিকে কিছু দোকান, এবং গ্রাম্য সেই দোকান, সেই সময়কার দোকান, বুঝতেই পারছেন, ঝাঁপগুলো অন্যরকম, এবং তার মাথার উপর একটা বিশাল গাছ, এবং হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে, যেটা হচ্ছে চাঁদের আলো আছে, এবং চাঁদের আলো এসে পড়ছে গাছের ফাঁক গুলে মাটিতে চাঁদের আলো পড়ছে, এবং দূরের রাস্তাগুলো চাঁদের আলোতে দেখা যাচ্ছে। এছাড়া একটা পাহাড়ি এলাকা, বেশ কিন্তু মানে অস্বস্তিকর একটা পরিবেশ। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে অনেক ভালো লাগবে, কিন্তু আপনি যদি জানেন যে আপনার থাকার জায়গাটা আপনি বুঝতে পারছেন না, কোথায় আপনি দাঁড়িয়ে আছেন, আপনার চেনার মতো, জিজ্ঞেস করার মতো একজন মানুষ পর্যন্ত আশেপাশে নেই, তাহলে কিন্তু আপনার কাছে বেশ অস্বস্তি লাগবে। তো সোহাগের বাবার সেই জিনিসটাই হচ্ছিল। তিনি একটু মানে হতচকিত হয়ে গিয়েছিলেন, তিনি আসলে বুঝতে পারছেন না যে আসলে উনি কি করবেন। তো তিনি যেটা করলেন, শেষ পর্যন্ত তিনি ওই লোকের যে নির্দেশিত পথ যিনি দেখিয়েছেন উপরের দিকে যেতে, তিনি সেই রাস্তা ধরে হাঁটা শুরু করেন উপর দিকে, এবং পাহাড়ি রাস্তা উপর দিকে উঠে গেছে, মানে বেশ উঠতে যে বেগ পেতে হয় একটু। তো সোহাগের বাবা বেশ স্ট্রং ছিলেন, নতুন উনি যুবক বয়স তখন, তিনি হেঁটে উঠছেন আর দেখছেন তো রাস্তা দেখলেন যে করা আপনার ওই যে ইট ফেলা রাস্তা আর কি, ইট সোলিং করা রাস্তা, এবং উপর দিকে উঠছে, দুই পাশে গাছ আছে, এবং সেই গাছগুলো বেশ ঘন হয়ে জন্মেছে। তো হাঁটতে হাঁটতে তিনি একবার চিন্তা করলেন যে অপরিচিত রাস্তা, বেশ টেনশনে পড়লেন তিনি, কিন্তু মানে খুব একটা মানে সেই অতিপ্রাকৃত ভয় তিনি পাচ্ছেন না তখনও, মানে আকাশে তখনও চাঁদ আছে, হালকা আলো আছে, তার কাছে কিন্তু কোনো ফ্ল্যাশ লাইট বা কিচ্ছু নেই, তার হাতে তার ছোট্ট তার ব্যাগটা নিয়ে তিনি হাঁটছেন, এবং তিনি চিন্তা করছেন যে কি অবস্থা। তো হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে তিনি মানে একটা অপরূপ দৃশ্য দেখলেন। সেটা হচ্ছে যে গাছের ফাঁকগুলো, মানে একপাশে যে দেখলেন গাছ কিছুটা ফাঁকা, তাকিয়ে দেখলেন নিচু ঢালের মাঝে, মানে নিচু ঢালে অনেক পাহাড়, ছোট ছোট পাহাড়, তার মধ্যে জ্যোৎস্না পড়েছে, এবং জ্যোৎস্না পড়ে এত সুন্দর লাগছে বলার মতো না, মানে ফাঁকা জায়গায় ছোট ছোট পাহাড়, তার মধ্যে জ্যোৎস্না পড়ছে, এবং দূরে কিছু গাছ আছে, সেই গাছগুলোর মধ্যেও জ্যোৎস্না পড়ছে, অসাধারণ লাগতেছে। তো তিনি সিনটা দেখে না মোহিত হয়ে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ চাঁদের দিকে এবং পাহাড়ের দিকে। তিনি ভাবলেন এত সুন্দর দৃশ্য মানে পৃথিবীতে থাকতে পারে, এরকম চিন্তা করতে করতে তিনি আবার হাঁটা ধরলেন, এবং হাঁটতে হাঁটতে তিনি চলে আসলেন এক জায়গায়, দেখলেন যে ইট সোলিং রাস্তা আর নাই, মানে তিনি যে রাস্তা দিয়ে আসছিলেন সেই ইট সোলিং রাস্তা নাই, এখন যেটা হয়ে গেছে মাটির রাস্তা, এবং সেখানে কিন্তু মাটি শক্ত, মানে এখান দিয়ে কিছু হয়তো যান বা কিছু চলাচল করে সেটা বোঝা যাচ্ছে, কোনো যদি মানে গাড়ি নেওয়া চলে, সেখানে কোনো একটা কিছু চলে, যেমন মানে হয়তো গরুর গাড়ি টাইপের বা ঘোড়ার গাড়ি টাইপের বা কিছু একটা চলে আর কি, রাস্তা আছে, রাস্তাটা মানুষ হাঁটার হলেও একটা রাস্তা, মানে একটা রাস্তা আছে, কিন্তু মাটির, সেখানে আর ইট সোলিং নেই। তিনি একবার ভাবলেন যে আমি কি এখানে যাব, মানে এই রাস্তা দিয়ে আমি হাঁটবো, এখানে কি সামনে সেই গেস্ট হাউস থাকতে পারে। একবার ভাবলেন যে আচ্ছা, কি চিন্তা করতে করতে তিনি হাঁটা ধরলেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে উনি দেখলেন যে গাছগুলো যে আছে মাথার উপরে, যে ওনার যে গাছগুলো জন্মেছে সেগুলো আরো ঘন হয়ে গেছে, চাঁদের আলো কম ঢুকছে, এবং সামনে অন্ধকার, এবং এখন কিন্তু তার কাছে একটু অস্বস্তি লাগা শুরু করলো, ভয়ও লাগা শুরু করলো। তিনি জানেন যে তিনি আসলে সেই সময়টাতে যারা ছিল তারা কিন্তু পাহাড়ি এলাকা সম্বন্ধে জানতো, যে পাহাড়ি এলাকায় বন্য পশু আছে, হাতি আছে, চিতাবাঘ আছে, বানর আছে, সাপ আছে, তখন কিন্তু ছিল। এখন অনেকটাই কমে গেছে, এখন হয়তো হাতির উপদ্রব শোনা যায় মাঝে মাঝে, কিন্তু এখন কিন্তু আর পাহাড়ি এলাকায় চিতাবাঘ দেখা যায় না, এখন পাহাড়ি এলাকায় কিন্তু বানর মানুষকে উপদ্রব করে না সেরকম এসে। যাই হোক, রাতের বেলা অবশ্যই তখন তিনি, তার হাতে একটা ঘড়ি ছিল, তখনকার সময়কার সিটিজেন ঘড়ি, তিনি তাকিয়ে দেখলেন যে রেডিয়ামে দেখা যাচ্ছে রাত 9টা বাজে। তো 9টা মানে খুব নিশুতি রাত, এবং রাতের নিস্তব্ধতায় রাতের শব্দ তিনি শুনছেন, পরিপূর্ণভাবে শুনছেন, আশেপাশে গাছগাছালি, পাহাড়, বন থেকে শব্দ আসছে বিভিন্ন রকমের। তো তিনি একটু অস্বস্তিতে পড়ে গেলেন যে আসলে আমি কই যাচ্ছি, অন্ধকার রাস্তা, এবং আমি পেছনে যদি যাই, উনি পিছনে তাকালে দেখতে পাচ্ছেন উনি অনেকটা ঢুকে গেছেন সেই রাস্তায়, যেখানে গাছ দিয়ে ঘেরা দুই পাশে। পেছন দিকে তাকালে দেখতে পাচ্ছেন যে যেইখানে গাছের টানেলটা শেষ হয়ে গেছে সেখানে আবার আলো, চাঁদের আলো পড়ে আছে। একবার ভাবছেন যে উনি কি করবেন। যাই হোক, উনি হাঁটতে থাকলেন একটু সামনে, যেহেতু নির্দেশিত পথ ওই একটাই, তিনি ভাবলেন যে এটাই হবে, এরা ছাড়া আসলে মানে আর কি পথ নেই। হাঁটছেন, একসময় দেখলেন যে তিনি উপরে উঠছিলেন, এবার রাস্তাটা নিচে নামছে, ঢালু হয়ে যাচ্ছে, এবং তিনি একটু নামতে নামতে পরে দেখলেন গাছ ফাঁকা হয়ে গেছে, গাছ এত নাই, সামনে আবার
চাঁদের আলো দেখা যাচ্ছে। তিনি হেঁটে হেঁটে চাঁদের আলোতে বেরিয়ে এলেন এবং দেখলেন যে এই রাস্তাটা এখন পায়ে চলা পথের মতো। এখন আর কিন্তু সেরকম একটু চওড়া রাস্তাও না, পায়ে চলা পথ, কিন্তু গাছের ডেন্সিটি কমে গেছে। দুই পাশে এত গাছ নেই এবং এক পাশে ফাঁকা দিয়ে তিনি তাকিয়ে দেখলেন যে ঠিক সেই গাছের যে মানে উচ্চতা সেরকম না, হালকা কিছু গাছ আছে, ছোট ছোট লাইক কি বলবো, ঘাসের মতো উঁচু উঁচু কিছু গাছ, এবং সেখান থেকে আবার সেই ফাঁকা পাহাড় দেখা যাচ্ছে নিচে, এবং খুব উপত্যকার মতো সুন্দর চাঁদের আলো পড়ছে, অসাধারণ লাগছে তার কাছে। তিনি হেঁটে যাচ্ছেন, হেঁটে যেতে যেতে তিনি একবার চিন্তা করলেন যে আমি তো সামনে কোনো বাড়িঘরের নিশানা দেখছি না, যা দেখছি সব হচ্ছে এই পাহাড় গাছপালা, এটা কেমন কথা, আমি কি ভুল রাস্তায় যাচ্ছি, বা লোকটা আমাকে ভুল ডিরেকশন দেখিয়ে দিল। তো এরকম ভাবতে ভাবতে তিনি হঠাৎ করে দূরে একটা নারী কণ্ঠের গান শুনতে পেলেন, এবং সেই গানটা মানে ইটস ডিফারেন্ট, মানে উনি মানে বুঝতে পারছেন শব্দটার মধ্যে, উনি খেয়াল করলেন সুর করে কেউ গাইছে কিছু, এবং সুর করে যে গাইছে তিনি বুঝতে পারলেন যে এটা আসলে বাংলা ভাষা না, বা হিন্দি ভাষাও না, উর্দু ভাষাও না। তখনকার সময় মানুষ কিন্তু ওই হিন্দি উর্দু ভাষায় গান গাইতো সেই সময়, তো সেরকম কিছু না। তো তখন উনি বাংলাও যখন বুঝতে পারলেন এবং কোনো সুরের সাথে পরিচিতি নেই তার, তখন তার মনে হলো যে পাহাড়ি ভাষায় হয়তো কেউ গান গাইছে। তো হতেই পারে, পাহাড়ি ভাষা গান গাইতেই পারে, তবে এত রাতে কেন? রাত 9টা মানে তখনকার সময় নিশুতি রাত, মানে খোঁজ শহরে, ঢাকা শহরে তখন দেখা যেত 9টা 10টার সময় আলো কমে যেত, রাস্তার মধ্যে ব্যস্ততা কমে যেত, মানুষ 11টার দিকে ঘুমিয়ে পড়তো সারা ঢাকা শহর। তো সেখানে রাত 9টা, গভীর পাহাড়ি এলাকা, গহীন পাহাড়ি এলাকা বাংলাদেশের। তো উনি ভাবছেন যে এরকম সময় কে গান গাইছে, আচ্ছা পাহাড়িরা কি এরকম নাকি, তারা কি গান গায় রাতের বেলা? এরকম ভাবতে ভাবতে তিনি এগিয়ে যাচ্ছেন। তার মাথায় কিন্তু হঠাৎ করে সেই গানটা ঢোকাতে অন্য যে একটা টেনশন যে তাকে খুঁজে বের করতে হবে তার বাংলো, সেই টেনশনটা কমে গেছে। তিনি কিউরিয়াস হয়ে গেছেন সাউন্ড শুনে, এবং গলার যে কণ্ঠস্বরটা, মানে যে গানটা আসছে, সে স্বরটা অসম্ভব রকমের মিষ্টি। তো তিনি এগিয়ে যেতে যেতে একটু সামনে গিয়ে দেখেন যে একটা মেয়ে মানুষ বসে আছে। সেই জায়গাটা যেখানে বসে আছে সেখানে কিন্তু গাছপালা নেই, জায়গাটা একদম মানে শুকনো একটা জায়গা, সেখানে গাছপালা নেই, বেশ নিচু ঢালু হয়ে গেছে। এখান থেকে নেমে গেলে পাহাড় নেমে যাবে, একটা ছোট্ট পায়ে চলা পথের মতো। সে পথের পাশে একটা মেয়ে মানুষ বসে আছে, এবং সে একটা কাপড় পরা, শাড়ির মতো প্যাচ দিয়ে পরা, চাঁদের আলোতে মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে, এবং চেহারাটা কিন্তু আদিবাসীদের চেহারা স্পষ্টই দেখা যাচ্ছে, এবং সে বিভিন্ন রকমের গহনা পরা আছে। গহনাগুলো আসলে মনে হচ্ছে যে ডিফারেন্ট টাইপের, কাঠ বা কিছু দিয়ে বানানো, এরকম কিছু গহনা পরা সে বসে আছে। তো সে একটু অস্বস্তিতেও পড়লো একই সাথে, যে এরকম রাতের বেলা, এবং সেই মেয়েটাই গান গাইছে, এবং সে একটু অস্বস্তি পড়লো, এত গভীর রাতে একটা মেয়ে বসে আছে এখানে, আবার পাহাড়ি এলাকা, কোনো মানুষ নেই আশেপাশে, আবার তিনি রেস্ট হাউস করছেন, এবং মানে তিনি বেশ অস্বস্তিতে পড়ে গেলেন, মানে একটু অস্বস্তিতে পড়লেন, দ্বিধাদ্বন্দ্বে পড়লেন যে কি করবেন। কিছুক্ষণ চিন্তা করে তিনি সামনে চলে গেলেন। সামনে যে তিনি সেই মেয়েকে শব্দ দিলেন, মানে কথা বললেন। তিনি বললেন যে এই যে এরকম ডাক দিলেন। তো ডাক দেওয়ার পর দেখলেন মেয়েটা তার দিকে ফিরে তাকিয়েছে, এবং এই চাঁদের আলোতে তিনি বুঝতে পারলেন তার দিকেই তাকিয়েছে, এবং তিনি মেয়েটা তাকে স্পষ্ট ভাষায় বললেন, বাংলা ভাষায়, যে কি। তো তিনি বললেন যে আপনি এখানকার? আমি এখানে আসছি, আমি আমার মানে রেস্ট হাউস খুঁজতেছি থাকার জন্য, যে আমার যে রেস্ট হাউস, এখানে আপনি জানেন এলাকায় রেস্ট হাউসটা কোথায়, এখানে একটাই রেস্ট হাউস। তো মেয়েটা বলতেছে যে জানি, আপনি এখানে থাকতে আসছেন? বলে যে হ্যাঁ, আমি কাজে আসছি। বলে আসেন, আপনি আমার সাথে আসেন, নিয়ে যাই আপনাকে। তো তিনি বললেন, সোহাগের বাবা বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে যাচ্ছি। তো সে তখন একটু ভরসা পেলেন, তিনি মনে করলেন যে আসলে মনে হয় এলাকারই মেয়ে। তো মেয়েটা হাঁটা ধরলো কোথায়? যেখানে সে বসেছিল, যে জায়গাটা সমতল, যেখানে নাকি আসলে কোনো গাছ বা নলখাগড়া নেই, সেখান থেকে একটা পথ নেমে গেছে নিচের দিকে। হ্যাঁ, পায়ে চলা পথের মতো, কিন্তু অনেক ঢালু, কিন্তু অনেক নিচে, মানে ঢালু নেমেছে। তো সোহাগের বাবা একবার তার পেছনে যেতে যে চিন্তা করলেন যে এত মানে জায়গাটা কিন্তু আমি নেমে যাচ্ছি, আমি দূরে যে পাহাড়গুলো দেখেছিলাম দূর থেকে, সেগুলো কিন্তু ছোট ছোট পাহাড়, এই পাহাড়ের থেকে অনেক ছোট ছোট পাহাড় নিচের দিকে, এবং সেগুলোর মাথায় জ্যোৎস্না পড়ে অসাধারণ লাগছিল। তো এই রাস্তাটা কিন্তু নেমে ওইসব পাহাড়ের দিকেই যাচ্ছে। তো তিনি একবার মামলা, আমি কি ঠিক ডিরেকশনে যাচ্ছি? রেস্ট হাউস এইখানে হবে?
তো তারপর তিনি চিন্তা করলেন এই মেয়েকে মিথ্যা বলবে নাকি, কেন নিয়ে যাচ্ছে আমাকে, অবশ্যই সে এখানে আছে, নিশ্চয়ই সে মনে হয় পাহাড়ি মেয়ে এখানকার। তো মেয়েটা হাঁটটা ধরছে, উনিও হাঁটতেছে, ওনার দেখা যাচ্ছে বেশ কষ্ট হচ্ছে, কারণ ঢালটা অনেক নিচু, বেশ অনেক নিচু, ওনার বেশ কষ্ট হচ্ছে পায়ে নামতে। যদিও তিনি কিন্তু তখন টকবগে তরুণ, তারপরও তার নামতে কষ্ট হচ্ছে। তো তিনি মেয়েটাকে জিজ্ঞেস করলেন যে এই সামনে কি রেস্ট হাউস, আপনি কোথায় থাকেন, আপনি কি এখানে থাকেন? তো মেয়েটা তাকে বললো, হ্যাঁ আমি এখানে থাকি, আপনি আসেন, তো আপনি আসেন, আপনাকে নিয়ে যাব। তো সে আস্তে আস্তে হাঁটলো মেয়েটার পিছনে পিছনে। তিনি দেখছেন যে মেয়েটা এক প্যাচে একটা শাড়ির মতো পরা, এবং শাড়িটা কিন্তু তার ধারণা ছিল যে পাহাড়িদের কিছু ড্রেস আছে সারং টাইপের সেরকম পরে, বাট এটা না, মেয়েটা একটা শাড়ির মতো পরা, এবং সে একটু সুন্দর সেজে আছে, এবং সেই সাজটা আসলে যথারীতি হয়তো কোনো উৎসবের সময় হয়তো সাজে, তিনি বা হয়তো সে সময়কার কোনো পাহাড়ি উৎসবের ছবি দেখেছেন তখন সেই রকম সাজ। যাই হোক, তিনি নেমে যাচ্ছেন, এবং তিনি হাঁটতে হাঁটতে যখন নামছেন রাস্তা দিয়ে বেশ অনেকটা নেমে গেছেন, তখন হঠাৎ করে দেখলেন যে জ্যোৎস্নার উজ্জ্বলতাটা বেড়ে গেল ওই জায়গাটায়, মানে জ্যোৎস্না মনে হয় মেঘের ফাঁক থেকে চারটা আরো বেশি বেরিয়ে আসলো, এবং বেশ সুন্দর দেখা যাচ্ছে চারিপাশ, স্পষ্ট ঝকঝক করছে। তো দেখলেন মেয়েটা আস্তে করে চুলটা খুলে ফেললো, তার চুল বাঁধা ছিল, চুলটা খুলে ঝাড়া দিল। তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন যে মেয়েটার চুল বেশ লম্বা, মানে এতটাই লম্বা যে তার পায়ের কাছে চলে আসছে চুল, এত লম্বা। ও মেয়েটা চুলটা ঝাড়া দিল, এবং সে চুল ঝাড়া দেওয়াটা একটু কেমন জানি ছিল, অস্বাভাবিক ছিল। তার কাছে মনে হলো ঠিক স্বাভাবিকভাবে এইভাবে মেয়েরা চুল খোলে না। এবং তখনই মেয়েটা ঘুরে তার দিকে তাকালো, তাকে একটা হাসি দিল। তো তিনি দেখলেন খুব সুন্দর মেয়েটা, খুব সুশ্রী একটা মেয়ে, খুবই সুন্দর, এবং চোখে সুন্দর করে এই চাঁদের আলোতে দেখতে পেলেন তিনি কাজল দেওয়া, খুব টানা টানা চোখ। তো তিনি না কাইন্ড অফ লাইক মোহিত হয়ে গেলেন। তিনি আসলে সবকিছু তখন ভুলে গেছেন যে তার একটা রেস্ট হাউস তিনি খুঁজছেন, বা তিনি কোনো কিছু জায়গায় যাচ্ছেন, বা তার একটা আবাসন রাতে দরকার, তিনি দূর থেকে আসছেন, অনেক ক্লান্ত, তিনি এসব ভুলে গেলেন। তিনি কেমন করে জানি অন্ধের মতো মেয়েটার পিছে পিছে হাঁটতে লাগলেন, এবং মেয়েটা হাঁটছে, মেয়েটা অনেকক্ষণ পর তাকে বলছে আসুন আসুন। তো এরকম করতে করতে অনেক দূর কিন্তু তিনি নেমে এসছেন, তার কোনো খেয়াল নেই। একটা জায়গায় যে দেখলেন যে জায়গাটা একটু সমতল, তিনি যখন নাকি নিচু নামতে নামতে হঠাৎ করে একটু সোজা জায়গায় আসলেন, তখন তার হুঁশ হলো যে তিনি ওটা আসছেন। তো তাকিয়ে দেখলেন যে তার দুই পাশে দুইটা পাহাড় আছে, বেশ বড় বড় পাহাড়, এবং বেশ বড়, মানে যেখান তিনি দাঁড়িয়ে আছেন সেখান থেকে বেশ বড় মনে হচ্ছে দুটো পাহাড়, এবং তার মধ্যে তিনি হেঁটে যাচ্ছেন তিনি। এবং তখন তিনি একটু অস্বস্তি ফিল করতে লাগলেন। মেয়েটা দেখলেন এগিয়ে যাচ্ছে, এবং তাদের যে মাঝখানে যে রাস্তাটা, এটা ক্রমেই সংকীর্ণ হচ্ছে, বেশ চিকন হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে রাস্তাটা, মানে হাঁটার রাস্তা প্রায় দুটো মানুষ সমান হবে এরকম, দুটো মানুষ যদি হেঁটে যাবে, দুটো তিনটে মানুষ এরকম, এর বেশি না, মানে 4-5 ফিট রাস্তা, এর মধ্যে দিয়ে পাহাড় দুই পাশে হেঁটে যাচ্ছে, এবং ভেতরে ঢুকছেন। এবং তিনি একটু তখন অস্বস্তিতে পড়লেন যে আমি কি আসলেই কোনো আবাসনের দিকে যাচ্ছি কিনা, তার তখন আবার খেয়াল হলো। তো এটা যখন ভাবছেন, এর মধ্যে তিনি একটা খোলা জায়গায় এসে পড়লেন মেয়েটার সাথে, এবং এসে দেখলেন একটা বেশ খোলা জায়গা, এবং সেইখানে একটা ইসের মধ্যে, মানে একটা খোলা জায়গার একটা জায়গায়, সেখানে মনে হচ্ছে কিছু পাথর বা কিছু ফেলে সেখানে কাঠ দিয়ে আগুন জ্বালিয়েছিল কেউ। আগুনের এখনো সেখান থেকে কিছু শিখা উঠছে, মানে সেখান থেকে কিছু আঁচ উঠে আসছে মাঝে মাঝে। আগুন, মানে মনে হচ্ছে যে আগুন কেউ জ্বালিয়েছিল, আগুনটা নিভে যাচ্ছে, নিভে গেছে, বা মাঝখান থেকে কিছু কিছু আগুন বেরোচ্ছে। তো এরকম একটা আগুনের কুণ্ডুলির মতো, এবং সেটার দিকে মেয়েটা হেঁটে গেল। তো তিনি বারবার ডেকে বলছেন যে এই যে আপনি 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 আমাকে না রেস্ট হাউস দেখাবেন, তো উনি এখান থেকে ডেকে বলছেন। কিন্তু এবার দেখলেন যে মেয়েটা তার কথার কোনো উত্তর না দিয়ে একদম সামনে চলে গেল, হেঁটে আগুনের কাছে চলে গেল, এবং আগুনের ওই পারে যে সে দেখলো যে আরো কিছু জিনিসপত্র রাখা, মেয়েটা সেখান থেকে বের করতেছে জিনিসগুলো, কিছু জিনিস টেনে টেনে বের করতেছে। তো তিনি খেয়াল করে বুঝতে পারলেন যে ওখানে হয়তো কিছু স্তূপ করে রাখা জিনিসপত্র আছে, সেখান থেকে কিছু জিনিস মেয়েটা বের করতেছে, ঘাস বা একটা মানে শুষ্ক একটা কিছুর স্তূপ আছে, সেখান থেকে নিচ থেকে বের করতেছে। তো সোহাগের আব্বা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তাকিয়ে থেকে দেখতেছে যে মেয়েটা কিছু একটা বের করতেছে, বের করে করে নিয়ে আসতেছে, আগুনের কাছে নিয়ে আসতেছে। তো তিনি এরকম সময় তিনি বারবার ডাকা শুরু করলেন যে এই যে আপনি কি, তিনি হেঁটে একটু সামনে চলে গেলেন, এবং সামনে ডেকে বললেন এই যে আপনি না আমাকে বলছেন যে আপনি আমাকে এখানে রেস্ট হাউস দেখাবেন, আপনি কি ব্যাপার, আপনি রেস্ট হাউস কোথায়, এরকম ভাবে। কারণ তখন তার কিন্তু সম্মিত ফিরে আসতেছে অনেকটা, তিনি যে এতক্ষণ হেঁটে আসছেন একটা ঘোরের মধ্যে ছিলেন সেরকম কিছু না। তো তিনি বলতেছেন যে আমি রেস্ট হাউস কোথায়, এরকম যখন বলতেছেন, তো তখন দেখলো যে মেয়েটা ওখান থেকে কি একটা বের করে এনে আগুনের মধ্যে ফেললো। তো ফেলার সাথে সাথেই আগুনটা কিন্তু আবার দাউ দাউ করে জ্বলে উঠলো, মানে অনেকটা জ্বলে উঠলো, এবং
আগুনের যে আলো সেটাতে তিনি খেয়াল করলেন মেয়েটা যখন ঘুরলো তার দিকে, কোথায় সেই সুশ্রী মেয়ে, সেখানে কোনো সুন্দর মেয়ের ছিটে ফোটাও নেই। এটা একটা বয়স্ক বা মানে চামড়া কুঁচকে যাওয়া, মানে মুখের স্কিন রিঙ্কেল হয়ে যাওয়া একটা বিভৎস মুখ, এবং চোখগুলো মনে হচ্ছে কোটর ছেড়ে বেরিয়ে আসবে, এবং লম্বা চুল ঠিকই আছে কিন্তু চুলগুলো কেমন আঁশের মতো, এবং তার দিকে ফিরে একটা হাসি দিল, মানে কেমন একটা খ্যাক খ্যাক করে একটা হাসি দিল, এবং বিজাতীয় ভাষা কি একটা বলল, বলে তার হাতে যে বাকি যে গুঁড়োটা ছিল সেটা তার দিকে ছুঁড়ে মারল। তো ওনার সোহাগের বাবার রিফ্লেক্স খুব ভালো ছিল, কারণ তখন তিনি টকবকে যুবক যেটা বলেছি, তিনি 1 সেকেন্ডে লাফ দিয়ে সরে গেলেন সেখান থেকে, এবং তিনি ভয় পেয়ে গেলেন। তিনি বুঝলেন যে তিনি খারাপ কিছুর পাল্লায় পড়ছেন। তিনি দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তে পড়তে তিনি দৌড় দিলেন সেখান থেকে, এবং তিনি লাকিলি যেদিক থেকে এসেছিলেন সেদিকেই দৌড়ালেন। তিনি দৌড়াচ্ছেন এবং দোয়া পড়তেছেন, মনে মনে দোয়া পড়তেছেন, মুখে যা আসতেছে পড়তেছেন, এবং তিনি পেছন থেকে অনেকক্ষণ সে খ্যাক 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 হাসি শুনলেন। এবং তিনি দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেন, তার কাছে হঠাৎ মনে হলো, যখন তিনি সেই পাহাড়ের চিপা থেকে বেরিয়ে আসলেন, তখন তার মনে হলো যে তার পেছনে পেছনে কেউ ছুটে আসছে, মানে পায়ের শব্দ, এবং বেশ বেশ স্ট্রং পায়ের শব্দ তিনি পাওয়া শুরু করলেন। তিনি আরো জোরে ছোটা শুরু করলেন, আরো জোরে ছুটতে 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 তিনি উপর দিকে উঠতে যে একসময় ক্লান্ত হয়ে আর পারলেন না, তিনি পড়ে গেলেন। এবং তিনি যখন পড়ে যাচ্ছেন, এবং তিনি বুঝতে পারছেন তার শরীরে আর এক ফোঁটা শক্তি অবশিষ্ট নেই, তিনি নিজেকে আত্মসমর্পণ করলেন। তিনি বুঝতে পারছেন কিছু একটা তার গায়ের উপর চড়ে আসছে। তো তিনি পড়ে যে তখন চোখ বন্ধ করার আগে তিনি আল্লাহকে স্মরণ করলেন যে আল্লাহ আমাকে রক্ষা করো, আমি আর পারতেছি না। এবং তিনি দোয়া পড়তে থাকলেন, এবং হাত দিয়ে তার সামনে যে মাটিতে যে তিনি যা পেলেন, গুঁড়ো মাটি ঘাস সব নিয়ে তিনি ছুঁড়ে মারলেন সেই জিনিসটার দিকে। 1 সেকেন্ডের জন্য তিনি দেখতে পেয়েছিলেন যে তার দিকে যে ছুটে আসছে সেটা একটা সেই বিশ্রী চেহারার, বিচ্ছিরি মানে চেহারাটা তিনি বুঝতে পারছেন, সেই চাঁদের আলোতে যা দেখেছেন, খুবই কুৎসিত চেহারার একজন বুড়ি, যে মানে বয়স্ক মানে মহিলা, যেটার মুখের স্কিন রিঙ্কেল হয়ে গেছে অনেক, এবং চোখগুলো এরকম বড় বড়, এবং হাত পার যে মানে হাড্ডি সর্বস্ব হাত পা, সেটা লাফ দিয়েছে এরকম কিছু একটা। তা তিনি সেই এটা ছুঁড়ে মেরে তিনি ধোয়া পড়ে চোখ বন্ধ করে ফেললেন, এবং তার হুঁশ চলে গেল। তার হঠাৎ করে মনে হলো তার উপরে ধপ করে কিছু একটা পড়লো, কিন্তু সেটা ওয়েটটা তিনি আর বুঝতে পারলেন না। তো যাই হোক, একটা সময় তিনি আর তার হুঁশে থাকলেন না। অনেক কিছু তিনি দেখতে থাকলেন। তার মনে আছে যে তিনি যখন তার হুঁশ হারিয়ে যায়, অনেক কিছু তিনি দেখছিলেন দুঃস্বপ্নের মতো, এবং একসময় আর কিছু খেয়াল নেই। মুখের মধ্যে চরম রোদ পড়াতে, রোদের মানে চরমরে রোদ পড়াতে তিনি ঘুম থেকে উঠে যান, লাফ দিয়ে উঠে দেখেন যে তখন আকাশে রোদ উঠে গেছে। তিনি শুয়ে আছেন এমন একটা জায়গায়, সেই জায়গার আশেপাশে তার পাশে ঢালু হয়ে আবার পাহাড়, আবার বাম পাশে ঢালু হয়ে আবার পাহাড়, এবং তিনি পড়ে আছেন একটা জায়গায়, সেই জায়গায় সরু পায়ে চলা একটা রাস্তার মতো আছে, এবং এরকম একটা জায়গায় তিনি পড়ে আছেন। তাকিয়ে দেখেন যে তার আশপাশে কিছু নেই। তিনি তাকিয়ে কোনো ফুটপ্রিন্ট ট্রেস করার চেষ্টা করেন যে পায়ের কোনো ছাপ আছে কিনা, সেরকম কিছু পান না। তিনি আবার তাকিয়ে দেখেন পেছন দিকে, তাকিয়ে দেখেন যে বেশ উঁচুতে একটা, মানে ওই যে পাহাড় থেকে যেখান থেকে তিনি নেমে এসেছেন সেটা দেখেন যে বেশ উঁচুতে। তো তার প্রায় শক্তি ছিল না। তারপর আল্লাহর নাম নিয়ে তিনি চলা শুরু করেন উপর দিকে। অনেক কষ্টে সৃষ্টে তিনি উঠে আসেন উপরে, এবং উপরে উঠে এসে তিনি দেখেন যে তিনি দাঁড়িয়ে আছেন ঠিক পায়ে চলা একটা পথের মধ্যে, এবং এখান থেকে একটা সরু পায়ে চলা পথ, হয়তো এখান থেকে কোনো আদিবাসীরা নামে কোথাও যায়, বাট দেখে মনে হয় না পথটা খুব একটা ব্যবহৃত। এবং তিনি তখন আবার সেই রাস্তা ধরে যেখান থেকে এসেছিলেন তিনি বোঝার চেষ্টা করেন এবং ব্যাক করেন, এবং ব্যাক করতে করতে এক সময় তিনি ঠিকই চলে আসেন সেই যে ইটসোলিং রাস্তার কাছে, এবং তখন তিনি খেয়াল করেন যে ইটসোলিং রাস্তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, এবং সেই রাস্তাটা ইটসোলিংই আর একটা রাস্তা চলে গেছে। এবং সেটা কেন তিনি খেয়াল করেন, এই রাতের বেলা তিনি সেটা মনেও করতে পারেন না। সেই রাস্তা ধরে তিনি হাঁটতে থাকেন, এবং হাঁটতে হাঁটতে তিনি চলে আসেন, এসে দেখে যে ঠিকই এটা সেই একটা রেস্ট হাউসের রাস্তা, এবং সেই রেস্ট হাউসে এসে পড়েন তিনি। তার কাছে কিন্তু তখন তার ব্যাগ হারিয়ে গেছে, তার ব্যাগও নাই তার সাথে, কোথায় পড়ে গেছে সেটা তার খেয়াল নাই। তিনি এসে সেখানে এলোপাথাড়ি নক করেন, তখন সেখানকার যে কেয়ারটেকার বের হয়ে আসে, একজন বাঙালি, বলে কি হয়েছে। তখন তিনি বলেন যে আমি আসার কথা ছিল। সে অনেক কিছু বলার পর লোকটা তাড়াতাড়ি তাকে ভেতরে নেয় এবং তাকে শুশ্রূষা করে, বলে যে ভাই এটা পাহাড়, রাতের বেলা অনেক কিছু এখানে উদ্ভট দেখা যায়, আপনি রাতে এখানে নামছেন, আপনার উচিত ছিল আরো আগে শহর থেকে রওনা দিয়ে এখানে আসা। তখন তিনি বলেন যে আসলে আমি তো ওই সময় আসলে পারিনি, আমার ওরকম ধারণাও ছিল না, আর আস্তে আস্তে এখানে বিভিন্ন
কয়েকবার চেঞ্জ করতে হয়েছে, তো সুতরাং এইভাবে লেট হয়ে গেছে। শেষ যে যানবাহনটা আমি ধরছি সেটাও লেট করতে করতে এখানে আসছে। তাও আমি এই রাস্তাটা পেয়ে গেলে হয়তো ঢুকে যেতাম, কিন্তু মিস করছি। যাই হোক, লোকটা তখন তাকে বলে যে ভাই, পাহাড়ে অনেক কিছু ঘটে, পাহাড় অনেক রহস্যময়, পাহাড়ে অনেক রকম অনেক ব্যাপার আছে। আপনি সম্ভবত কোনো ডাইনির পাল্লায় পড়ছিলেন, এখানে ডাইনি আছে এবং সেই ডাইনির পাল্লায় পড়ে হয়তো আপনার এখানে হয়েছেন। যাক, আপনি বেঁচে গেছেন, আল্লাহ রহমত। আপনি আসেন, তখন তাকে নিয়ে ওই লোকটা তাকে যতটুকু ব্যবস্থা করার করে দেয় এবং তিনি সেখানে তার কাজ সারেন। 2-3 দিন থেকে তিনি আবার শহরে ব্যাক করেন। তো এটা সোহাগের বাবার জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা তার জীবনে, এবং এটা তিনি এখনো স্মরণ করেন এবং তিনি এখনো সেই স্মৃতি ভুলতে পারেন না। তো যাই হোক, সোহাগ আমাদেরকে লিখিয়ে জানিয়েছে এই কাহিনীটি এবং আশা করি আপনাদের ভালো লেগেছে। মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। রাইসুল ভাইয়ের খালাতো ভাইদের এলাকায় একবার ছুটিতে রাইসুল ভাইরা যাওয়ার পরে এক প্রকার তোড়জোড় করে রেফায়েত ভাইকে নিয়ে যাওয়া হয়। তো তখন 1996 সাল হবে। মানে রেফাত ভাই পুরো ফ্যামিলিকে ওই বাসায় নিয়ে যাচ্ছে, সাথে রেফাত ভাইকেও নিয়ে গেছে জোর করে। এটা একটা প্ল্যান তাদের নেওয়া, নিয়ে যাওয়ার। তো রেফাত ভাই তো নর্মালি ঘুরতেই গেছে, কিন্তু আলটিমেটলি এখানে কিরকম ঝামেলা বেটে যেতে পথে তিনি জানতে পারেন যে রেফাত ভাইয়ের স্ত্রীর বোনের ছেলের বন্ধু, এবং খুব ঘনিষ্ঠ বন্ধু সেই ছেলেটা। এবং সেইবার ছুটির শেষের দিকে রেফাত ভাই সেই জায়গায় তার পরিবার আনতে যায়, এবং আনতে যাওয়ার পরে এই জায়গায় ধরা খেয়ে যায় আর কি। এবং তারা বলে যায় যে রেফাত ভাইকে আনতে যেতে হবে, এবং তোড়জোড় করে রেফাত ভাইকে যেতে হবে, নিলে রাস্তা দিবে না। তো রেফাত ভাই আনতে যেয়ে সেই বাসায় তাকে নিয়ে যাবে, এরকম প্ল্যান তারা করে। আচ্ছা, রেফাত ভাইয়ের সাথে যে কিছু একটা আছে এটা প্রমাণ করার জন্যই তার স্ত্রীর বোন মনে করতো যে এটা প্রমাণ করা দরকার। আর যেহেতু ছেলের মধ্যে সমস্যা দেখা যাচ্ছিল, তাই ওই ছেলের বাবা যখন রেফাত ভাইয়ের স্ত্রীর বোনের হাজবেন্ডের সাথে কথা বলছিল, মানে তারা তো প্রতিবেশী, তারা কথা বলার সময় তো কথা জানতে পারছিল যে ছেলেটার সমস্যা আছে, তখন বলছে যে আচ্ছা, আমার একজন পরিচিত আছে, আমার স্ত্রীর বোনের হাজবেন্ড, ওর সাথে হয়তো থাকতে আছে আমরা মনে করি, তো ওরে নিয়ে আসলে দেখি না ও কিছু করতে পারে কিনা। তো রেফাত ভাই তখন এগুলি এত কিছু বুঝে নেয় যে সে আসলে তাকে প্রমাণ করতে হবে এমন কিছু। রেফাত ভাই জানে যে একটা সমস্যা আছে, যাই বাসায় যাই, জোরাজুরি করছে, যাই। তো সেই এলাকায় রেফাত ভাই যান, এবং সেই বাড়ির সামনে যাবার পর থেকে রেফাত ভাই হঠাৎ করে তার পা আর এগোচ্ছিল না, তিনি আর এগোতে পারছিল না, তিনি পিছিয়ে যাচ্ছেন, কারণ সেই বাসায় তিনি ঢুকবেন না। সেই বাসার গেটের সামনে রেফাত ভাই হঠাৎ করে দেখেন যে মশাল হাতে দুইজনই জন্তু মশাল হাতে, এবং সেই মশালের মাথার মধ্যে মানুষের মাথা লাগানো, মানুষের কাটা মাথা লাগানো, এবং জন্তুর মতো চেহারা সেই মশাল হাতে দুইজনের, এবং জন্তুর মতো চেহারা কিন্তু আসলে দেহ মানুষের মতো সুঠাম দেহ, এবং দুইজনই মশালের উপরে ওই যে বলছি মানুষের মাথা লাগিয়ে রেখেছে, এবং দাঁড়িয়ে আছে বীর দর্পে, যেন এই বাড়িটা তাদের বাড়ি বা তাদের মালিকের বাড়িটা তারা হলো বাড়ির দারোয়ান, এরকম। রেফাত ভাই পিছিয়ে যান, এবং তাদের আসলে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে রেফাত ভাই আসলে ওস্তাদের তো সাথে সাথে স্মরণ করে। এর মধ্যে রেফাত ভাই পিছিয়ে যাচ্ছে বিধায় রেফাত ভাইয়ের স্ত্রীর বোন জামাই বলছে, কি ব্যাপার, তুমি পিছাচ্ছ কেন? তো রেফাত ভাই চুপচাপ পিছিয়ে চেক করছিলেন ওস্তাদরা কেউ আসে কিনা। হাতে সাথে কেউ আসছিল না, নর্মালি হাতে সাথে চলে আসছিল না। হঠাৎ একজন আসে এবং বলে ওরা আসছে, কিছু একটা পাহারা দিচ্ছে এখানে, বোঝা যাচ্ছে না কি পাহারা দিচ্ছে, তবে পাহারা দিচ্ছে কিছু একটা, ওরা আছে এখানে অনেকদিন যাবত। দুয়া পড়ো, শরীর বন্ধ করো, ওদের সাথে চোখাচোখি যাতে না হয় খেয়াল রাখো। চোখাচোখি যদি হয় অন্যদিকে তাকে বুঝাই দিবা যে তুমি ওদের দেখছো না। প্রায় 5 মিনিট পরে রেফাত ভাই সেই বাড়ির দিকে মানে রওনা দেয় আর কি, বাস বেশি দূরে না, কিছু সামনেই। তো ঢুকবার সময় তাদের চোখাচোখি হয়, এবং ওনারা বেশ অস্বাভাবিক ভঙ্গিতেই তার দিকে তাকায়। চাহনির কথা কি মানে বলা যেতে পারে না, মানে উনি বলেছেন যে চাহনির কথা আসলে বলার মতো না, পুরা মুখে পোড়া দাগ, মুখটাই পুড়ে আছে, চোখগুলো দেখা যাচ্ছে না একদম, মানে চোখগুলো প্রপারলি দেখা যাচ্ছে না, একদম পুড়ে আছে। তো রেফাত ভাই ধীরে ধীরে সেই বাসায় প্রবেশ করে, এবং যেই জায়গায় বাসার রান্নাঘর তো পাশেই দুইটা জোড়া বাথরুম। তো সেদিকে দুইজন বামন আকৃতির মহিলা আর কি, খুব খাটো, বুড়ি স্বভাবের আর কি, বুড়ির চুপ, স্কিন কুচকে গেছে। ওরা ঘুরছিল, ওরা হাঁটছিল আর দেয়ালগুলা চাটছে,
রেফাত ভাই স্পষ্ট বুঝে যাচ্ছিলেন এরাই হয়তো কিছু একটা সর্বনাশ করেছে, যার কারণে এই বাড়ির ভেতরে গুম গুম একটা ভাব আছে, প্রবলেম আছে, যার কারণে তিনি আসা এখানে। তো রেফাত ভাই ঢুকেই সবার আগে প্রশ্ন করেন, আশেপাশে কাউকে না দেখে এই টয়লেটে কি মানুষ যায় কিভাবে? তো যেই বাসায় এসছে সেখানকার গৃহিণী বলতে থাকে এই টয়লেটে কেউ যায় না। একটা মহিলার ভয়েসে সামনে আসে নাই, কিন্তু বলছে এই টয়লেটে কেউ যায় না। আর বামন আকৃতির দুইটা থুরথুরে বুড়ি টাইপের রেফাত ভাই যাদেরকে দেখছিল, তারা টয়লেটের ফ্লোর, মানে টয়লেটের বাইরের ফ্লোর চাটছিল, যেমনটা একটা কুকুরের মাংসের হাড্ডি পেলে চাটতে থাকে। তো রেফাত ভাই অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে মনে করেন 5 মিনিট তাকিয়েছিল এবং ওই বাড়ির মুরব্বীর কাছে যায়, যার বাড়ি, যার কাছে আসা, যে হচ্ছে তার স্ত্রীর বোনের ছেলের বন্ধুর বাবা আর কি, তার নাম মুসা আলী। তো রেফাত ভাই প্রবেশ করেন ঘরের ভেতর এবং সাথে সাথেই সেই দুইটা বুড়ি প্রবেশ করে, বয়স্ক থুরথুর আর কি, দুইটা বামন, খুবই নর্মালি হাঁটুর থেকেও নিচে। রেফাত ভাই চোখ বড় বড় করে যেন এই বাসায়, এমন ভাবে যে বড় বড় করে যেন এই বাসায় না ঢোকে, এই ঢুকিস না, মানে এই চারায় বুঝতে পারত, কারণ ওই দুই বুড়িকে তো রেফাত ভাই ছাড়া কেউ দেখছে না। ওই সময় আলী সাহেব হঠাৎ করে হুস হুস করছে। রেফাত ভাই দেখছে দুইটা বুড়ি আর আলী সাহেব দেখছে দুইটা বিড়াল। আলী সাহেব বলছে, ভাই এই দুইটার যন্ত্রণায় বাঁচি না, একবার বস্তার মধ্যে মেরে রেখে আসলাম, ভাবছি মারা গেছে, কিন্তু কিসের কি, পরের দিন এই বাসায় এগুলো সারা রাত মরা কান্না করে, মেজাজ ঠিক রাখতে পারে না। একে তো আমার ছেলে, দ্বিতীয়ত এগুলোর শব্দ, আশেপাশে বিড়াল আছে কিন্তু এরকম তো করে না বাসায়, মানে হঠাৎ করে 5-6 মাস যাবত এই বাসায় তাড়ালেও যায় না। তো রিফাত ভাই কোনো কথাবার্তা না বলে বললো যে আপনার ছেলে কই? বলে ওই রুমে আসেন। রিফাত ভাই যে উকি মারেন, ভেতরে না দেখে উকি মারে দেখেন ছেলেটা আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছে, আলমারির আয়না। বলছে, আসেন না কেন, আসেন, বের হলেই তো হয়, এরকম খুব নাটকের ভঙ্গিমায়। রেফাত ভাই ভেতরে ঢোকে এবং বলে, আসলাম, কেমন আছো বাবা? তো ছেলেটা ঘাটটা বাঁকা করে, রেফাত ভাই মনে করেন ঘাটটা এমন ভাবে বাঁকা করে যে সেটা পঙ্গু। রেফাত ভাই তাকে বলে যে, তরির চোটে 100 গজ দূরে যেয়ে পড়বি, এই ঘরে মানুষের ঢোকা মানা। রেফাত ভাই বলে, আমি তো ঢুকি, কোনো বাপও আমাকে কিছু করতে পারবে না, এটা মানুষের জগৎ, তোর মতো হারাম খোরের না। তো ছেলেটা রেফাত ভাইকে একটা লাথি দিল এবং রেফাত ভাইয়ের বুকে লাগবার জায়গায় হাতে লাগলো। রেফাত ভাই পড়ে গেল মাটিতে এবং বুঝতে লাগলো তিনি উঠতে পারছে না। ওস্তাদ আরেকজন আসলো, যিনি ছিলেন বেশ শক্তিশালী, তাকে দেখলে অনেকেই ভয় পায়, আর তিনি সচরাচর রেফাত ভাইয়ের কাছে কঠিন কাজ না থাকলে আসতো না। উনি ঢুকেই ছেলেটাকে ধাক্কা দেয়, ছেলেটা শুধু বিছানায় পড়ে এবং ফেল করে তাকিয়ে থাকে, আর কোনো মুভমেন্ট নেই ছেলেটার। ছেলেটা এমন ভাবে তাকিয়েছিল মনে হচ্ছিল এই হয় অথবা মানে পঙ্গু, একদম পাগল অথবা পঙ্গু। তো রেফাত ভাই আয়নার কাছে যায়, যে ছেলেটা আয়নার দিকে যে তাকাচ্ছিল হয়তো আয়নার দিকে কোনো ক্লু পাওয়া যায় কিনা। দেখলে একটা পুরুষ মানুষের দেহর পেছন দিক দেখা যাচ্ছে, উলঙ্গ দেহ, আর পোকাগুলো শরীরে কিলবিল করছে, মনে হচ্ছে যে একটা লাশ দাঁড়া করানো, মাংস খুবলে এক পাশ ফেটে গেছে, মনে হয় যে মৃতদেহটা এখনই ফেটে বাস্ট করবে। তো রেফাত ভাই ভয় পাচ্ছিল না, কেমন আজব লাগছিল, কি হবে না ভেবে এই রুমের ভেতর ধোয়া পরে 4 কোণায় পানি ছিটিয়ে রেফাত ভাই দরজা লাগাতে যাবে, ছেলেটা হঠাৎ করে রক্তবমি জোরে জোরে শুরু করে এবং জোরে জোরে শব্দ করতে থাকে। তখন একটা মহিলা আসে, এসে রেফাত ভাইকে ধাক্কা দিয়ে শরীরে প্রবেশ করে রেফাত ভাইকে তাড়িয়ে দেয়, বলতে থাকে, আপনাদের দরকার নাই, আমার ছেলেকে মারতে আসছেন, এখান থেকে সরেন, এত হুজুরের দরকার নাই। রেফাত ভাই একটু অপমানিত বোধ করে এবং সেই রুম থেকে বের হয়ে আলী সাহেবকে খোঁজে। আলী সাহেব এসে বলেন, ভাই কিছু বুঝলেন? রেফাত ভাই চুপচাপ, মন খারাপ, কারণ তিনি এটা এক্সপেক্ট করেন নাই তার স্ত্রী আসবে এখানে। তো রেফাত ভাই বলেন, একদম প্রথম দিন থেকে বলেন তো আসলে কাহিনী কি ঘটনা, ছেলেটার ভেতরে তো আসলে সমস্যা আছে, আমি শুনি। তো সেই লোক বলতে থাকে যে আসলে আমি কিভাবে বলবো, আমি এগুলা বুঝি না, আমার ছেলে আয়নার সামনে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলে, তাকে আসতে বলে আসেন, আর কত আয়নায় থাকবেন, আবার কিছুক্ষণ পর সব ঠিক, খেলতে যাবে হঠাৎ করে, আমিও তাকে বাইরে খেলতে দিই, আবার নিয়ে আসি, এই বলে রুই মাছ খাবে, আবার বলে আবার একটা সময় কাঁচা মাছ কোটা হয় নাই, ছাই সহ সেই কাঁচা মাছে কামড় দিয়ে ফেলবে। কয়েকদিন আগে মুরগি জবাই দেওয়া হচ্ছে, তিনি আর তার ছোট ভাই ধরেছে, আর তিনি জবাই দিচ্ছে, সেই মুরগির ছটফটানি দেখে সে নিজেও ছটফট শুরু করলো, আর এক পর্যায়ে জবাই করা মুরগির রক্ত চাটা শুরু করলো।
তাকে মেরে পিটে সেখান থেকে সরানো হলো, কিন্তু আসলে বোঝা যাচ্ছিল না তার মধ্যে কি হয়েছে। তার এই পাগলামির চোটে, হঠাৎ পাগলামির কারণে কবিরাজ দেখানো হলো, এবং সেই কবিরাজ আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। কবিরাজ দেখে চলে গেছে, আর কোনো খবর নেই। এবং একদিন নাকি মসজিদ থেকে ছেলে আসছে, বাসায় এসে দুপুরে ভাত খেয়ে ঘুম, তখন নাকি ছেলে সুস্থ ছিল। বিকালবেলা সন্ধ্যার দিকে পুকুর পাড়ে বসা ছিল, হঠাৎ করে বমি শুরু, জোরে জোরে চিৎকার দিয়ে বমি। হাসপাতালে নিল, দেখা গেল বমি আর হচ্ছে না। হাসপাতালে ডাক্তার বললো যে ও তো সুস্থ। বাসায় নিয়ে আসা হলো, আবার বমি শুরু, বমির ভিতর থেকে রক্তের সাথে পোকা আসতে শুরু করলো। এবারে রাতেবেলা ডাকলো, হঠাৎ করে রাত গভীর রাতেও ডাকলো আমাকে, মানে সেই লোক বলতেছে আমাকে ডাকলো, বললো আব্বা আমাকে কেউ ডাকে কুবের জঙ্গল থেকে। তো ওকে ঘুম পাড়িয়ে সকালবেলা দেখি উঠানে বসে আছে, কেমন পঙ্গু রোগীদের মতো অবস্থা, হাঁটতে চায় না, কিরকম ভাবে তাকায় থাকে ফেল করে। 2 দিন এরকম ফেল করে তাকায় থাকলো, আবার ঠিক হয়ে গেল। একদিন একটা হুজুর নিয়ে আসা হলো, বেশ বড় হুজুর এবং বুজুর্গ। তিনি বললেন এই বাড়িতে কিছুর কালো ছায়া আছে, বোঝা যাচ্ছে না। সে বলে এই দুয়ার সাথে রেখে আমল করেন, আর 8 দিন পর তিনি আসবেন। 8 দিন তো গেল, প্রায় 6 মাস গেল, হুজুরের কোনো খবর নেই। তো তিনি বলছেন একদিন আমার ছেলে বলে যে হুজুরের কবর হবে, গুনগুন করে বলছে হুজুরের কাফন হবে। তো তিনি জিজ্ঞেস করেন কোন হুজুরের? তখন সেই ছেলে বলতে থাকলো যে হুজুরটা আসছিল আর কোনো খবর নাই, সেই হুজুরের নাম নেই। আর ওই মুহূর্তে যখন হুজুর আসছিল তখন তার ছেলের এমন অবস্থা ছিল না যে হুজুরের নাম তিনি শুনছে। তাহলে নাম জানলো কিভাবে? এই তো অবস্থা চলতে চলতে 2 সপ্তাহ আগেও নাকি সকালবেলা ছেলেটা কান্না করতে করতে বলল এই জীবন নাকি ক্ষণস্থায়ী, তাকে কেউ চাইছে তার শরীর থেকে যেন তিনি বের হয়ে যায়। তো আলী সাহেব খুব অবাক হয়ে বকতে থাকে, কি আবল তাবল বলছিস, বাদ দে না বাবা। ছেলেটা বলছে আব্বা আমি গতকাল পুবের জঙ্গলে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখে আম্মা কবরে শুয়ে আছে, আর আম্মার কবরের ভেতরে চারিপাশে অসংখ্য পোকা, আর কবরের অর্ধেক রক্ত দিয়ে ভরা। পোকাগুলো রক্তের মধ্যে কিলবিল করছে। হঠাৎ করে কে জানি আমাকে ওই কবরের মধ্যে ফেলে দিল, আমি রক্তের মধ্যে ধপাস করে পড়লাম। আমি দেখছি আম্মার সাথে শুয়ে আছে, আর আমার আগুন ধরাই দিল আম্মা সহ। তো ওর ওলটপালট কথাবার্তা আসলে আলী সাহেব বিরক্ত হন। আলী সাহেব এসব জিনিসের কিছুই বুঝেন। তো রিফাত ভাই বললেন দেখেন আমি ওর ভেতরে কবজা করা জিনটাকে আনতে পারি কিনা। আপনার ছেলের সমস্যা আছে, আপনার ছেলের সমস্যা না থাকলে সব করে না, সে আনতে পারলে হয়তো বুঝা যাবে ঘটনাটা কি, কিন্তু ওকে আনতে গেলে কিভাবে আনতে হবে সেটা আমি আগে জানবো, তারপর আপনাদেরকে জানাবো। তো রিফাত ভাই বলছে যে আপা আপনি, মানে মাথাটা ঘুরিয়ে বলছে আপা আপনি খামাখা ভাবছেন, যেহেতু আগে তার মানে আলী সাহেবের স্ত্রী তাকে ধাক্কা দিয়েছে, তো তিনি আপনি খামাখা ভাবছেন, আপনার ছেলের কিচ্ছু হবে না, কান্না করেন না, আল্লাহকে স্মরণ করেন। আলী সাহেব ভ্রু কুচকে বলে কোন আপা? এই বাসায় তো কোনো মহিলা বাস করে না, এই বাসায় আমি আর আমার ছেলে আর আমাদের 2টা কাজের ছেলে আছে, ওরাই রান্না করে। রেফাত বলল মানে কি? আলী সাহেব বলল আমার স্ত্রী মারা গেছে আমার ছেলের জন্ম দিয়ে পরের দিনই, অতিরিক্ত রক্তকরণ হয়ে মারা গেল। আমার ছেলে তো আমার ছেলের মাকে দেখেনি। তো রেফাত ভাই কথা না বলে এখান থেকে বের হয়ে যায়, কারণ মানুষ এবং অদ্ভুত জিন তিনি দেখে ডিফারেন্সিয়েট করতে পারেন, কিন্তু এইবার তিনি করতে পারলেন না কেন? ধাক্কা খেলো, পড়ে গেল, এরকম তো হওয়ার কথা না। তাহলে রেফাত ভাইকে সে যে ধাক্কাটা দিল সেটা কে? তো রেফাত ভাই পরে ওস্তাদদেরকে জিজ্ঞেস করেন কাহিনী কি। ওস্তাদ বলে যে দেখো তোমাকেই করতে হবে এটার সলিউশন, আমরা আসলে পাশে থাকবো, ও কিছু করতে পারবে না, টেনশন করো না, ও শুক্রবারে আসবে, তুমি এখনই চাইলে ওকে ডাকলে আসবে না, তো কিছুক্ষণ এভাবেই সিস্টেমে ডাকবে, ও চলে আসবে, নর্মালি আসবে না। আর ও আসলে স্বীকার করবো কে পাঠিয়েছে, ও বুইতু, অত টেনশন করো না, পুবের জঙ্গলে কি আছে সেটা তুমি জেনে যাবা। রিফাত ভাই সেই ছেলেকে 2 দিন পর ঢাকায় ফেরত আসার আগে ছেলেটাকে একটা চেয়ারে বসায়, এবং রিফাত ভাই একটা বৃত্ত আঁকে মাটিতে, এবং সেই বৃত্তের ভেতর গাছের ডাল দিয়ে দুয়া পরে একটা সময় পেটানো শুরু করে। তর্কাতর্কির এক পর্যায়ে পেটানো শুরু করে। রাত তখন 1টা, হালকা আলোয় বোঝা যাচ্ছিল, এবং রাতের বেলা হঠাৎই আসে, বলে আমাকে ছেড়ে দে, আমার ছেলেকে ছাড়, এখান থেকে বের হও। আমাকে ডাকলি কেন, কিসের দামাক নিয়ে ডাকলি? রিফাত ভাই বললেন দেখেন আপনাকে আমার হত্যা করার বিন্দু মাত্র ইচ্ছা নাই, কিন্তু আমি এরকম কোনো ওয়াদা করে এখানে আসি নাই যে আমি হত্যা করতে পারবো না। আপনি এই শরীর ছাড়েন, ছাড়লে জানে বেঁচে যাবেন,
বোতলে টোতলে আমি ভরি না, আমি হয় ডিরেক্ট মেরে ফেলি, নিলে কথার মিল হয়ে গেলে ছেড়ে দেই সীমানা বুঝিয়ে। রিফাত ভাইকে লাথি দিতে চাইলো ছেলেটা, এবং ছেলেটার গলাটা মেয়েদের মতো হয়ে গেল। রিফাত ভাই বলল, দেখেন আমি আসলে এই পদক্ষেপ নিতে পারি, এখন আমি এই ডাল দিয়ে পেটাচ্ছি, একটু পরে আমি ছুরি নিয়ে আপনাকে পুঁতে দিলেই কিন্তু আপনি শেষ। তো রিফাত ভাই বললেন, আমি আপনার কাছে জানতে চাই বিস্তারিত, আপনি শেকড় থেকে বলবেন সবকিছু। তো ছেলেটার ভেতর থেকে ভয়েস আসতে থাকে, পুবের জঙ্গলে আদির স্ত্রীর কবর, সেই কবরের ভেতরে কিছু ছাগলের চামড়া হাড় আছে, সেটা বের করে নিয়ে আসতে হবে, তবে আগে মনে রাখবা যে সাফ করতে হবে জঙ্গলটা ভালো করে, না হলে পাওয়া মুশকিল। একটা ছোট্ট তুলসী গাছের নিচে বাবা, এই তুলসী গাছটা বেশ কিছুদিন আগে উঠেছে, আমাদের এখানে পাঠানো হয়েছিল অনেক আগে, কিন্তু আলী সাহেবের আমলের কারণে আমরা আসলে বাইরে থাকতাম, ভেতরে থাকতাম না, কিন্তু দুর্বল হয়ে যা আমলের কারণে ঢুকে গেছি। আমাদেরকে এই মানুষটা এখানে পাঠিয়েছে, এই মানুষটার নাম আমি নিচ্ছি না, আমরা অ্যাটাক করছিলাম না, কিন্তু এখন করতে পেরেছি, সহজ হয়ে গেছে আমাদের জন্য। ছেলে নামাজ পড়ে না, মাঝখান দিয়ে ঠিকঠাক মতো নামাজ পড়ছিল না, ঝামেলা হচ্ছিল, আমরা ওকে ধরতে পেরেছি। রেফাত বলল, এই মানুষটা কে? তো মানুষটার নাম নিলে মানুষটা কে? তখন রেফাত ভাই আলী সাহেব আলী সাহেব বলে, তার ছেলের বয়স যখন 4 বছর, তখন ওইদিন মহিলা বিয়ে করেন তিনি। সেই মহিলা 8 মাস যাবত তার সংসার করে, এবং আলী সাহেব তাকে পরে বের করে দিয়েছিল, কারণ তার ছেলেকে বেশ কষ্ট দিচ্ছিল। সেই মহিলা না খেয়ে রাখতো, 4 বছরের একটা বাচ্চাকে না খেয়ে রাখতো, কথায় কথায় মারতো। একদিন আলী সাহেব বাজার থেকে এসে দেখে ছেলেটাকে মারছে, বুঝে নাই, আলী সাহেবের সামনে মারতো না, আলী সাহেব লুকিয়ে না থাকলে তিনি লুকিয়ে লুকিয়ে ছেলেটাকে মারতো, এবং আলী সাহেব একদিন দেখে ফেললো। পরে আলী সাহেব তাকে তালাক দিয়ে দেয়, এবং সেই মহিলাই, সেই মানুষটাই এই কাণ্ড ঘটিয়েছে একজনের মাধ্যমে। সেটা তারও নাম নিয়েছে, এখন এটা কোন মানুষ এটা নামটা আমি শেয়ার করছি না। আসলে সেখানে তার ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আর কি। আর নামটা আমি নিতে পারছি না কেন, সেই মানুষটার যে আসলে কঠিন নামটা আমি আসলে ভুলে গেছি, এটা আসল কাহিনী। পরে রেফাত ভাই পুবের জঙ্গলে যায়, সেখানে তার মনে হচ্ছিল পুবের জঙ্গলে জায়গা মতো পৌঁছার পর, কারণ ওস্তাদরা তাকে ইশারা দিচ্ছিল যে এখানে আছে, পৌঁছানোর পর তার মনে হচ্ছিল পেছনে ষাঁড়ের ন্যায় পাল, কমপক্ষে 1000 খানেক ষাঁড় তার পিছনে দৌড়ে দৌড়ে আসছে, এবং তাকে এখন পিষে চলে যাবে। রেফাত ভাই ছাগলের চামড়াটাই পায়, কিন্তু বাকি জিনিস পায় না। চামড়াটা পরে পুড়ে ফেলে বাড়িতে ব্যাক করে, ছেলেটা ফেল করে রেফাত ভাইয়ের দিকে তাকাইছিল। রেফাত ভাই মনে করছে যে না, ব্যাক করেছে, এখন মনে হয় ছেলেটার সমস্যা নেই। হঠাৎ একটা দা দিয়ে হাতের রগটা কেটে ফেললো। ওইটাতে দা রাখা ছিল, কারণ ওই গর্তের মধ্যে, ওই বৃত্তের মধ্যে রেফাত ভাই টার্গেট করেছিল যে দা দিয়ে খোঁচা দিবে, কিন্তু সেটা ওই জায়গায় পড়া ছিল, সেটা ইউজ হয় না, সেটা দিয়ে তার হাতের রগ কেটে ফেলে। অনেক রক্ত পড়ছিল, এবং সেটাই সে চুষে একটা সময় মৃত্যুর কোলে ধরে পড়ল। তো পরে ওই ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর এর মধ্যে রেফাত ভাই ঢাকায় চলে আসে, তার কারোর কাজ ছিল। রেফাত ভাই বুঝে গেছে যে আসল জিনিস তো পুড়িয়ে ফেলেছে, বাকি জিনিসগুলো হয়তো ওস্তাদরা সরিয়ে ফেলবে, তখন হয়তো ছেলেটা সুস্থ হয়ে যাবে। আসলে তাই বাকি কাজ তো ওস্তাদরা করে যায়, এবং রাইসুলের খালার কাছ থেকে প্রায় সময় খবর পাওয়া যেত যে ছেলেটা আগের থেকে ভালো আচরণ করছে। প্রায় বছর 3 নাকি এরকম উল্টাপাল্টা আচরণ করেছিল, পরে নাকি এটা কেটে যায়। এরপরে রেফাত ভাই তেমন খবর টবর নেয়নি। সেইটা রেফাত ভাইয়ের একটা ঘটনা ছিল, আমি শেয়ার করলাম আজকে। আর রেফাত ভাই অনেক শত ঝামেলার মাঝখানে বুঝতে পারছে যে রেফাত ভাইয়ের মানসিক কন্ডিশনটা কত খারাপ, যেটা আমি শুরুতে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তারপরও রেফাত ভাই ঘটনা পাঠিয়েছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। গ্রামের নাম ছিল নলডাঙ্গা। নামটা শুনলেই কেমন যেন কানে বাতাসের শস্য শব্দ লাগে থাকতো। শহর থেকে দূরে নদীর ধারে কাশ বনের ভেতর লুকিয়ে থাকা এই গ্রামটার সন্ধ্যা নামলেই দরজা বন্ধ করত, কারণ রাত নামার সঙ্গে সঙ্গেই নাকি গ্রামটা অন্যরকম হয়ে যেত। আমি তখন সাংবাদিকতা করি, ভৌতিক কাহিনী নিয়ে বিশেষ আগ্রহ। নলডাঙ্গার পুরনো এক বাড়ির কথা শুনে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেই।
লোকজন বলল বাড়িটা নাকি প্রশ্নের উত্তর দেয়। মানুষ কথা বললে দেয়ালে ফিসফিস করে, দরজা করা নাড়ে, আর মাঝরাতে জানালার কাছে কারো নিঃশ্বাস জমে ওঠে। এসব গল্প শহরের বসে হাস্যকর লাগলেও নয়াডাঙ্গার পৌঁছানোর পর হাসিটা কোথায় যেন হারিয়ে গেল। গ্রামে ঢোকার মুখেই একটা চাপা অস্বস্তি আমাকে ঘিরে ধরল। রাস্তায় মানুষ কম, যারা ছিল তারা চোখাচোখি এড়িয়ে চলছিল। এক চায়ের দোকানে বসে বাড়িটার কথা জিজ্ঞেস করতেই দোকানদার চুপ করে গেল। তারপর নিচু গলায় বলল, ওখানে প্রশ্ন করিস না বাবু, ওখানে গেলে বাড়িটাই প্রশ্ন করে। কথাটা শুনে বুকের ভেতর কেমন একটা হঠাৎ ঠক ঠক শব্দ শুরু হলো। তবুও আমি থামিনি। সাংবাদিকের কৌতূহল আর ভয়ের সঙ্গে লড়াই করার এক অদ্ভুত নেশা আমাকে এগিয়ে নিয়ে গেল। বাড়িটা গ্রামের শেষ প্রান্তে নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে আছিল। দোতলা, মলিন সাদা রং, দেয়ালে ফাটল, জানালাগুলো যেন অন্ধ চোখের মতো তাকিয়ে আছে। দরজার সামনে দাঁড়াতেই হালকা ঠান্ডা বাতাস বইল, অথচ চারপাশে কোনো গাছ নড়ছিল না। আমি দরজায় হাত দিলে কড়া নড়ার শব্দ নিজেই থেকে হয়ে গেল। আমি স্পর্শও করিনি। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরিয়ে এলো, যেন বহুদিন বন্ধ থাকা কোনো স্মৃতি হঠাৎ খুলে গেছে। ভেতরে ঢুকতেই প্রথম যেটা টের পেলাম তা হলো নিঃশব্দতা। এমন নিঃশব্দতা যা কানে চাপ দেয়। মেঝেতে ধুলোর স্তর, দেয়ালে ঝোলানো ফাটা ফ্রেম, অচেনা মানুষের ছবি। হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। ঘুরে তাকিয়ে কেউ দেখলাম না, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে। তখন দেয়ালের ভেতর থেকে আস্তে একটা আওয়াজ এলো, একা এসেছো? গলাটা পুরুষ না নারী বোঝা যায় না। আমার গলা শুকিয়ে গেল, তবুও নিজেকে সামলে বললাম হ্যাঁ। সঙ্গে সঙ্গে মেঝেতে যেন কিছু একটা টেনে নেয়ার শব্দ হলো, আর বাতাস ভারী হয়ে উঠল। আমি বাসার ঘরে ঢুকতেই টেবিলের ওপর রাখা পুরনো ডায়েরিটা নিজে নিজেই খুলে গেল। পাতায় পাতায় লেখা প্রশ্ন আর উত্তর। প্রশ্নগুলো মানুষের হাতের লেখা, উত্তরগুলো যেন আঁচড় কাটা, কখনো গলিতে, কখনো রক্তের মতো লাল দাগে। একটা প্রশ্ন পড়লাম, আমার মেয়ে কোথায়? উত্তরে লেখা, তুমি জানো। বুকের ভেতর কেঁপে উঠল। তখনই আমার সেই কণ্ঠস্বর, তুমি কি জানতে চাও? আমি না চাইতে বলে ফেললাম, এই বাড়িতে কি হয়েছিল। প্রশ্নটা শেষ হতেই উপরতলার সিঁড়ি থেকে ভারী পায়ের শব্দ নামতে শুরু করলো। উপরতলা থেকে নামলো এক ছায়ামূর্তি, আকৃতি মানুষের, কিন্তু মুখ নেই। ছায়াটা হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে এলো, আর চারপাশের দেয়ালগুলো ফিসফিস করতে লাগলো। তারা গল্প বলতে শুরু করলো। এক সময় এই বাড়িতে থাকতো এক শিক্ষক, তার স্ত্রী আর ছোট মেয়ে। গ্রামের মানুষ তাকে ঈর্ষা করত। এক রাতে মিথ্যা অপবাদে শিক্ষককে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে যায়, নদীর ধারে হত্যা করে স্ত্রী আর মেয়েটাকে আটকে রেখে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়তো। তারা নাকি শেষ প্রশ্ন করেছিল কেন? সেই প্রশ্নটাই দেয়ালে, মেঝেতে, বাতাসে আটকে গেছে। গল্প শেষ হতেই ছায়ামূর্তিটা মিলিয়ে গেল। আমি বুঝতে পারলাম এই বাড়ির প্রশ্নের উত্তর দেয় না, প্রশ্ন ধরে রাখে।
যারা প্রশ্ন নিয়ে আসে তাদের প্রশ্নই এখানে থেকে যায়। হঠাৎ মনে হলো আমি যদি এখনই বের না হই আমার প্রশ্ন এই দেয়ালে আটকে যাবে। দরজার দিকে তাকিয়ে দৌড় দিলাম, কিন্তু দরজা খুলছে না। দেয়াল আবার ফিসফিস করে বলল, তোমার প্রশ্ন কি? মাথার ভেতর হাজার প্রশ্ন ঘুরছিল, কিন্তু একটা প্রশ্নই মুখ দিয়ে বেরোলো, আমি বের হতে পারবো? সঙ্গে সঙ্গে আলো নিভে গেল। অন্ধকারের ভেতর সময় থেমে গেল বলে মনে হলো। হঠাৎ একটা শিশুর হাসি শুনলাম, তারপর কান্না। কেউ আমার হাত ধরে টানলো। ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। যখন চোখ খুললাম দেখলাম আমি দরজার বাইরে, বাড়ির সামনে পড়ে আছি। সূর্য উঠেছে, পাখির ডাক চারপাশে অস্বাভাবিক। বাড়িটা পেছনে তাকিয়ে দেখলাম নীরব নিথর, যেন কিছুই ঘটেনি। কিন্তু আমার হাতে তখন সেই ডায়েরির একটা পাতা, তাতে নতুন করে লেখা এক লাইন প্রশ্নে করে সাবধানে। গ্রাম ছেড়ে আসার সময় মনে হচ্ছিল কেউ আমাকে জানালা দিয়ে দেখেছে। শহরে ফিরে গল্পটা লিখলাম, কিন্তু প্রকাশ করার সাহস পেলাম না, কারণ রাতে ঘুমোতে গেলে দেয়াল থেকে এখনো ফিসফিস শব্দ আসে। মনে হয় বাড়িটা আমাকে ছেড়ে আসেনি, হয়তো আমি একটা প্রশ্ন ওখানে রেখে এসেছি যার উত্তর আমাকে খুঁজছে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম লিসনার্স, আমি রাকিবুল হাসান রাকিব। আমি আপনাদের কাছে আজকে যে গল্পটি শেয়ার করব এটি একটি জিনের জানাজাকে কেন্দ্র করে একটি ঘটনা। তো ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আমার এক বড় ভাই, ওনার নাম হচ্ছে বাবু। উনি আমাকে যেভাবে গল্পটি বলেছেন আমি ঠিক সেভাবে আপনাদের কাছে এখন গল্পটি শেয়ার করব। ঘটনাটি আজ থেকে 8-10 বছর আগে ঘটেছে এই ঘটনাটি। তো কোনো একটা দরকারের কারণে কিশোরগঞ্জ থেকে হচ্ছে বাবু ভাইয়ের বন্ধুলা ভাই ফোন করে, ওনাকে রাতেই ফোন করে বলা হয় যে ওনাকে আসতে হবে কিশোরগঞ্জে, ওদের একটা পারিবারিক কাজের জন্য ওনাকে কিশোরগঞ্জে ডাকা হচ্ছিল। তো উনি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার জন্য রাসেল ভাই বাসে রওনা করে। তো বৌলাই নামে একটা এলাকা আছে আপনার কিশোরগঞ্জে। তো ওই বৌলাই কিছুটা আগে হুট করে হচ্ছে বাস নষ্ট হয়ে যায়। তখন আনুমানিক 1:30 থেকে 2 বাজে। তো বাসে রাসেল ভাই বেশি সেরকম যাত্রী ছিল না, 10 থেকে 12 জন যাত্রী ছিল। তো সবাই নেমে অনেকক্ষণ যখন প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করার পর যখন বলা হয় যে বাসের কন্ডাক্টর বলে যে আসলে বাসটা ঠিক হবে না, এটা আসলে সকাল ছাড়া কোনোভাবে আর ঠিক করা সম্ভব না, আপনারা যে যার মতো গন্তব্যস্থলে কোনো রিক্সা বা ভ্যান যা পান চলে যান। তো এখন অত রাতে রিক্সা ভ্যান কোনো কিছু রাস্তা ভাই পাওয়া যাচ্ছিল না। তো পাশে একটা ছোট টং ঘর মতো একটা চায়ের দোকান ছিল, ওখানে বাবু ভাই উনি চা সিগারেট টুকটাক একটু খাবার খাচ্ছিল। তো উনি কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করার পর যখন বাসের কাছে চলে আসে তখন দেখে যে আসলে কেউ নেই, শুধুমাত্র বাসের কন্ডাক্টর ছিল। ওনাকে যখন জিজ্ঞেস করে উনি বলে যে আসলে 2টা ভ্যান পাওয়া গিয়েছিল, ওই ভ্যানে যেসব যাত্রীরা ছিল ওরা ওদের মতো করে ভ্যানে উঠে চলে গেছে, আর আপনাকে পাওয়া যায়নি বা ওভাবে আপনাকে খোঁজ করা হয়নি। তো আপনি দেখেন, আপনি সামনে হয়তো যদি একটু হাঁটলে হয়তো বা কোনো রিক্সা ভ্যান কোনো কিছু পাবেন, পেলে ওটা করে আপনি চলে যাবেন। তো রাসেল ভাই যখন উনি বেশ কিছু দূর হাঁটার পর আসলে অনেক রাত, রিক্সা ভ্যান কোনো কিছু পাচ্ছিল না। তো উনি যখন কিশোরগঞ্জের কাছাকাছি রাসেল ভাই বৌলাই নামে একটা বাজার আছে, তো ওই বাজারের যাওয়ার কিছুক্ষণ আগে একটা বিল আছে, তো বিলের পাশে একটা মাঠ আছে। তো রাসেল ভাই উনি যখন বিলটা ক্রস করে মাঠের কাছাকাছি চলে আসে তখন উনি একটা জিনিস অনুভব করে, সেটা হচ্ছে কি যে অনেক লোকজন কথা বলতেছে। মানে রাসেল ভাই যেরকম হাটে যেরকম একটা গোল যোগের মতো হয়, অনেক লোকজন কথা বলে, ওরকম অনেক লোক কথা বলতেছে। তো উনি আসলে ভাবে যে আমি তো আশেপাশে কাউকেই দেখতে পারতেছি না, তাহলে
শব্দ আসতেছে কই থেকে, লোকজনের কথা বা এসব আসতেছে কই থেকে। আর একটা জিনিস বলে রাখি রাসেল ভাই, বাবু ভাই একটু রসিক প্রকৃতির। উনি আসলে যে কোনো কারোর সাথে কথা বললে একটু মজা করে কথাবার্তা বলে। তো উনি আসলে বুঝতে পারে যে গোলযোগ হচ্ছে, যে মানুষের কথাবার্তা গুলো হচ্ছে, এটা আসলে মাঠ থেকে মানে শব্দটা আসতেছে। তো ওনার কাছে একটা লাইট ছিল, উনি ওই লাইটটা যখন জ্বালিয়ে দেখে যে আসলে মাঠে কে আছে না আছে, বা একটু কথাবার্তা বলবে, যে যেহেতু ওনার হেল্পের প্রয়োজন আছে। তো উনি আসলে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয় রাসেল ভাই, সেটা হচ্ছে উনি যখন লাইটটা যখন ওপেন করে, আসলে লাইটের আলোটা বেশি দূর যেতে পারছে না। মানে মনে হচ্ছে যে সামনে কোনো একটা দেয়াল বা কাপড় কোনো কিছু আছে, এই জন্য লাইটের আলোটা বেশি দূর যেতে পারছে না। এবং ওই সময় রাসেল ভাই এমন না যে কোনো কুয়াশা ছিল, কুয়াশার জন্য লাইটের আলো বেশি দূর যাচ্ছে না। তো উনি আরো একটা জিনিস এখানে ইন্টারেস্টিং ব্যাপার রাসেল ভাই হয়, সেটা হচ্ছে উনি যখন মাঠ ছেড়ে অন্যদিকে লাইটটা জ্বালায়, তখন দেখে যে অনেক দূর পর্যন্ত লাইটের আলোটা যাচ্ছে এবং উনি সব স্পষ্ট দেখতে পাচ্ছে। তো উনি আসলে এটাকে কোনো মানে ভয়ের চোখে বা ওভাবে কোনো বিষয় উনি নেয়নি। তো আসলে উনি একটু মজা করে উনি তো ভাবে যে মাঠে হচ্ছে লোকজন আছে, কেউ কথা বলতেছে বা কোনো একটা ব্যাপার নিয়ে হয়তো বা কেউ ডিসকাস করতেছে। তো উনি একটু মজা করে একটা কথা বলে, বাট এই কথাটা রাসেল ভাই একটু অন্য প্রকার ভাবে উনি বলছে, তো এটা আমি আসলে চাচ্ছি না শেয়ার করতে। তো উনি যখন এই কথাটা বলে, তখন হুট করে রাসেল ভাই মানে শব্দ বন্ধ হয়ে যায়, মানে কোনো কথাবার্তা কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো উনি আসলে তখন আসলে ভাবে যে আসলে কই থেকে যে শব্দ আসছিল বা কি আসছিল, বা আমার মনেরই ভুল। উনি ওইভাবে কিছু না ভেবে উনি আবার হাঁটা শুরু করে। তো উনি রাসেল ভাই 3-4 মিনিট পর সামনে যখন যায়, যাওয়ার পর লক্ষ্য করে দেখে যে উনি যে রাস্তাটা দিয়ে যাচ্ছিল, উনি কিন্তু রাসেল ভাই এর আগেও ওনার বন্ধুলা ভাইয়ের বাসা অনেকবার গিয়েছে, এবং উনি যে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই রাস্তায় রাসেল ভাই ডানে বামে কোনো রাস্তা ছিল না, শুধু একটা রাস্তায় ছিল। বাট উনি হুট করে দেখে যে অনেকগুলো রাস্তা হয়ে গেছে রাসেল ভাই, 6 থেকে 7টা রাস্তা হয়ে গেছে। এবং উনি অনেক কনফিউজড হয়ে যায় যে আসলে এতগুলো রাস্তা আসলে কই থেকে আসলো, আর উনি কোন দিকে যাবে। তো উনি এখন একটু ভয় পেয়ে যায়। উনি একটু ভয় পেয়ে উনি লক্ষ্য করে দেখে যে ওনার পাশে একটা মসজিদ আছে। উনি ওই মসজিদে যায়, মসজিদে যাওয়ার পর দেখে যে মসজিদের পাশে একটা ছোট্ট রুম আছে এবং ওই রুমটাতে ডিম লাইট জ্বালানো। উনি যখন দেখে যে ডিম লাইট জ্বালানো, তখন রাসেল ভাই উনি কি করে যে উনি ভাবে যে আসলে কেউ একজন হয়তো রুমের মধ্যে আছে। তো উনি যখন নক করার পর একটা লোক বের হয়ে আসে। উনি আসলে ওনার রাস্তায় কি হয়েছে না হয়েছে এসব উনি কোনো কিছু বলে না, উনি জাস্ট বলে যে আসলে আমি ঢাকা থেকে আসছিলাম কিশোরগঞ্জ একটা কাজে, তো আমার বাস নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য আসলে আমি রাস্তায় কিছু পাচ্ছি না, রিক্সা বা ভ্যান কোনো কিছু পাচ্ছি না। তো আপনি যদি দয়া করে আমাকে আজকে রাতটা থাকতে দেন, আমার জন্য খুবই ভালো হয়। তো উনি বললো যে আসলে আমি তো এখানে এই মসজিদে ইমাম সাহেব, আর আমি যেখানে থাকি এটা এতটাই ছোট যে আসলে এখানে 2 জন শেয়ার করে থাকার মতো আমাদের অপশন নেই। তো আপনি যদি চান তাহলে আমাদের মসজিদে বারান্দায় আপনি থাকতে পারেন, আমি আপনাকে থাকার ব্যবস্থা করে দেবো। তো উনি বললো যে হ্যাঁ, রাবু ভাই বললো যে হ্যাঁ কোনো সমস্যা নেই, গরমের দিন আর যেহেতু বাতাসও ভালো আছে, আপনি আমাকে হচ্ছে বারান্দায় একটা ব্যবস্থা করে দেন। তারপর হচ্ছে ইমাম সাহেব ওনাকে মাদুর আর একটা বালিশ ব্যবস্থা করে দেয়। বাবু ভাই শুয়ে পড়ে। তো উনি শুয়ে পড়ার পর রাসেল ভাই যেটা হয়, মানে ওনার বারবার মনে হচ্ছিল যে আসলে কেন এরকম মানে হলো, যে উনি হুট করে দেখলো যে লোকজন অনেক কথা বলতেছে, আবার মনে হচ্ছে যে কেন মানে কেউ নাই, আবার ওই দিকে লাইটের আলোটা ফ্লো করতে পারছিল না। তো ওনার কাছে মানে এই জিনিসগুলা মানে তখন রাসেল ভাই উনি যে মানে অলৌকিক কোনো কিছু এটাও উনি ভাবে নেই, ওনার মাথার মধ্যে এগুলো খেলছিল যে আবার রাস্তা হুট করে 6-7টা রাস্তা দেখা যাচ্ছিল। তো ওনার হুট করে রাসেল ভাই মানে ওনার কি যেন মানে এর জন্য মনে হলো যে আসলে একটু বাইরে গিয়ে বসি বা এরকম কিছু একটা ওনার মনে হওয়ার জন্য উনি মসজিদ থেকে বাইরে একটু সামনে গিয়ে উনি বসেছিল। তো তার কিছুক্ষণ পর রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, প্রায় 6 থেকে 7 জন পাঞ্জাবি পরা কিছু লোক উনি দেখতে পারে যে আসতেছে রাস্তায়। রাসেল ভাই মানে কিছু লোক আসতেছে, মানে দূর থেকে মনে হচ্ছে রাসেল ভাই যে আসলে
কোনো হুজুর টাইপের কেউ আসতেছে, কিন্তু আসলে কয়জন আসতেছে এটাও খুব শিওর হয়ে বোঝা যাচ্ছে না। তো যখন কাছাকাছি আসে তখন উনি বুঝতে পারে যে কিছু লোক আসতেছে এবং ওদের সাথে একটা খাটিয়া আছে। খাটিয়াতে করে, ওই খাটিয়া বহন করে কিছু লোক রাস্তা দিয়ে আসতেছে। আরো যখন কিছু কাছাকাছি চলে আসে তখন আরো উনি একটা জিনিস দেখে রাসেল ভাই ভয় পায়, যে প্রত্যেকটা লোক রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, তবে কারো পা মাটিতে স্পর্শ করতেছে না। এটি দেখে অত্যন্ত ভয় পেয়ে যায় উনি, এবং উনি আসলে মানে উনি পুরো বাকরুদ্ধ হয়ে পড়ে। উনি যে আসলে মানে এখান থেকে দৌড় দেবে বা ওনার কি করা উচিত ওনার আসলে মানে উনি বুঝতে পারছিল না, উনি পুরো ঠান্ডা হয়ে যায়। তারপর রাসেল ভাই দেখে যে ওই যারা ওই খাটিয়াটা নিয়ে আসছিল ওরা ওই বাবু ভাইয়ের থেকে 200 থেকে 300 মিটার দূরে খাটিয়াটা রেখে হুট করে ভ্যানিশ হয়ে যায়। তো এটা যখন বাবু ভাই দেখে উনি আরো ভয় পেয়ে যায়, আসলে এটা কি হলো, মানে একটু আগে দেখলাম কিছু লোক আসতেছে, আবার হুট করে খাটিয়ে রেখে ওরা ভ্যানিশ হয়ে যায়। তো উনি রাসেল ভাই আসলে একটু সাহসী লোক ছিল তো বাবু ভাই, তো উনি বেশ কিছুক্ষণ আসলে ওখানে বসেছিল এবং উনি আসলে মানে ভাবতেছিল যে উনি কি ইমাম সাহেবকে ডাকবে না রাস্তা যদি কোনো লোক আসে ওই লোকটাকে বলবে। আসলে ওনার মাথার মধ্যে তখন অনেক কিছু কাজ করতেছিল না, যে উনি কি করবে না করবে কিছু বুঝতেছিল না। তো তখন উনি রাসেল ভাই সাহস করে উনি ভাবে যে আচ্ছা এখন তো যেহেতু যে লোকগুলো ছিল এখন নাই, তো খাটিয়াটা আসলে কি বা আসলে কি ওটা খাটিয়া, কারণ যেহেতু রাসেল ভাই অনেক অন্ধকার রাত, ওভাবে ভালো মতো বোঝা যাচ্ছিল না যে জিনিসটা আসলে কি জিনিসটা ওখানে। তো উনি রাসেল ভাই এটা দেখার জন্য একটু সাহস করে সুরা টুরা পরে ভয় ভয় করে উনি যায়। তো ওখানে যাওয়ার পর রাসেল ভাই যেটা উনি দেখে সেটা আসলে উনি কখনোই হয়তো বা মানে ভাবিনি যে এই জিনিসটা ওনাকে দেখতে হবে। উনি দেখে যে খাটিয়াতে যে ডেড বডিটা পড়ে আছে এটা ওনার ডেড বডি, এবং উনি ওখানে সেন্সলেস হয়ে যায়। পরের দিন সকালে যখন ওনার ঘুম ভাঙে উনি দেখে যে উনি মসজিদের বারান্দায় আছে, ওনার সাথে ইমাম সাহেব আরো বেশ কিছু লোক আছে। তারপর রাসেল ভাই ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি হচ্ছে রাস্তায় কেন, ওনার কি হয়েছে, উনি আসলে রাতের ঘটনাগুলো রাসেল ভাই কাউকে শেয়ার করতে চায় না। উনি বলে যে আসলে আমি অনেক ক্লান্ত ছিলাম, আবার আমার বাস নষ্ট হয়ে গিয়েছিল, অনেকটা পথ আমি হেঁটেছি, তো হয়তো বা আমি যখন রাস্তায় আসি তো কোনো কারণে হয়তো বা আমার মাথা ঘুরে আমি পড়ে গেছি বা শরীর খারাপ ছিল আমার, এই জন্য হয়তো বা এরকম হয়ে গেছে। তারপর কিছু লোকজন মিলে ওনাকে ওনার বন্ধু ভাবে বাসায় দিয়ে আসে। তো ঘটনাটি রাসেল ভাই আরো একটু ভয়ানক হয়ে যায় ওনার বন্ধু ভাই বাসায় আসার পর। ওনার বন্ধু ভাইয়ের কাছে উনি এসব কোনো কিছু শেয়ার করে না। ওই দিন রাতে রাসেল ভাই আনুমানিক 2টা-2:30 সময় হবে, ওনার হুট করে ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যাওয়ার পর উনি দেখে যে খাট থেকে 2 থেকে 3 হাত উপরে উনি ভাসমান অবস্থা শুয়ে আছে, এবং এটি দেখে উনি অনেক ভয় পায় এবং উনি অনেক চিৎকার করার চেষ্টা করে, ওনার বোন ভাইকে ডাকার জন্য অনেক চিৎকার করার চেষ্টা করে, বা উনি মানে একটু ট্রাই করে যে আসলে উনি কি শুয়ে আছে উঠতে পারবে কিনা, বাট কোনো কিছুতে কোনো কাজ হচ্ছিল না। প্রায় 2-3 মিনিটের মতো উনি এরকম ছিল। তারপর অনেক হুট করে উনি অনেক জোরে খাট মানে উপর থেকে রাসেল ভাই খাটে পড়ে যায়। পড়ে যাওয়ার পর উনি অনেক জোরে যখন চিৎকার করে ওঠে তখন ওনার বন্ধু ভাই সবাই টের পাওয়ার পর ওনাকে জিজ্ঞেস করে। তারপর উনি ওনার সাথে রাস্তায় কি হয়েছিল বা এখন কি হয়েছে সবকিছু ওনাকে শেয়ার করে। তো রাসেল ভাই এটা যখন শেয়ার করানো হয় তখন ওনার দুলা ভাই বা ওনার বোন বলে যে আসলে তুমি অনেক ক্লান্ত, হয়তো বা তোমার হ্যালোসিনেশন হচ্ছে, তো এইসব কিছুই না, তুমি ঘুমায় যাও, কোনো সমস্যা নেই, এসব কিছু মাথায় রাখিও না। ওই দিন রাতে রাসেল ভাই আর কোনো কিছুই হয় না। পরদিন দিনও রাসেল ভাই মোটামুটি ভালোই ছিল, বাট পরদিন রাতে রাসেল ভাই এবার যে ঘটনাটা ঘটে এটা শুধুমাত্র বাবু ভাই না, বাবু ভাই বোন দুলা ভাই সবাই এই জিনিসটা রাসেল ভাই পরে বুঝতে পারে। পরদিন রাতে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকম, রাসেল ভাই 2:30 থেকে 3টার মতো হবে। হুট করে দেখে কি যে অনেক লোকের শব্দ শোনা যাচ্ছে, যে অনেক লোক কথা বলতেছে আবার চিল্লাচিল্লি করতেছে এরকম মনে হচ্ছে। তো প্রথমে এই জিনিসটা বাবু ভাইয়ের কাছে বাবু ভাই বুঝতে পারে। বাবু ভাই বুঝতে পারার পর আস্তে আস্তে ওনার বন্ধু ভাই বুঝতে পারে। তো বাবু ভাই ওনার বোনকে ডাকে বলে যে এরকম তুই কি শুনতে পাচ্ছিস যে কেউ বেশ কিছু লোক কথা বলতেছে।
তখন বলে যে হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি এবং তোর ভাইয়াও তো শুনতে পাচ্ছে, বাট কই থেকে শব্দটা আসতেছে বা কোন জায়গায় এত লোক কথা বলতেছে এটা তো বোঝা যাচ্ছে না। তখন ওনার দুলাভাই বলে যে আসলে মনে হয় এই শব্দগুলো আমাদের বাড়ি আঙিনা থেকে আসতেছে, হয়তো বা গ্রামের কোনো লোকের কারো কোনো দুর্ঘটনা বা কোনো বিপদ হয়েছে, এই জন্য হয়তো বা কোনো প্রবলেমে জন্য হয়তো বা অনেকে কথা বলতেছে। তো এই জন্য রাসেল ভাই ওনার দুলাভাই যখন দরজা খোলে, দরজা খোলার পর রাসেল ভাই আরো বেশি অবাক হয়ে যায়। তখন যে জিনিসটা ওরা দেখে যে ওদের আঙিনাতে অনেকগুলো মানে কুকুর বা শিয়াল টাইপের আছে, প্রায় 50 থেকে 60টার মতো রাসেল ভাই কুকুর বা শিয়াল। আসলে অনেক অন্ধকার রাত ছিল, ওইরকম চাঁদও ছিল না, বোঝা যাচ্ছিল না, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে মানে যে ধরনের শেপ ছিল এটা কুকুর বা শিয়াল এরকম কিছু হবে, এবং অনেকগুলা। এবং দরজা খোলার পর রাসেল ভাই সেম কিন্তু মানুষ একসাথে যেমন রাসেল ভাই 8-10টা লোক কথা বললে যেরকম শব্দ হয় ওরকম শব্দ কন্টিনিউ ওরকম শব্দ হচ্ছে, বাট ওখানে দেখা যাচ্ছে যে কুকুর শিয়াল আছে। এবং ওরা হচ্ছে যখন মানে কথাও বলে দুই একজন, ওনার দুলাভাই বলে যে এরকম কে এখানে বা কেউ কথা বলতেছে কিনা, কেউ কোনো কিছু বলে না। তো এইটাতে আসলে খুবই ভয় পেয়ে যায় ওরা, ভয় পেয়ে যাওয়ার পর দরজা বন্ধ করে দেয়। তারপর আসলে ওরা সুরা টুরা পরে ওরা রাতে শুয়ে পড়ে। তো রাসেল ভাই 3:30 বা 4টার দিকে হবে, বাবু ভাই আসলে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তো যেহেতু রাসেল ভাই গ্রামের বাড়ি, গ্রামের বাসার ওয়াশরুম গুলো মোটামুটি বাড়ির আঙিনাতে বা বাসার বাইরেই সম্ভবত হয়ে থাকে নর্মালি। তো রাসেল ভাই যখন বাবু ভাই ওয়াশরুম করার জন্য বাইরে যায়, বাইরে থেকে উনি যখন ওয়াশরুম শেষে যখন উনি বাইরে বের হয়ে আসে, তখন ওয়াশরুমের পাশে একটা কাঁঠাল গাছ ছিল। তো উনি দেখে যে কাঁঠাল গাছের পাশে অনেক লম্বা একটা লোক, এবং রাসেল ভাই এতটাই লম্বা যে মানে বাবু ভাই সাহস করে যতদূর পারছে মানে দেখার চেষ্টা করছে যে আসলে এই লোকটা কে বা মানে কি, মানে ওনার মাথাটা দেখার চেষ্টা করছে, বাট উনি দেখতেই পারে নাই। এবং উনি এতটাই ভয় পেয়ে যায়, উনি আবার জোরে চিৎকার করে ওখানে সেন্সলেস হয়ে যায়। পরদিন সকালে উনি দেখে যে উনি হচ্ছে ওনার বন্ধুলা ভাই বাসায়। পরে ওনাকে জিজ্ঞেস করা হয়, উনি কত রাতের ঘটনা আবার খুলে বলে। তো এবার ওনার বন্ধুরা ভাইরা আসলে এই জিনিসটাকে একটু মাথায় নেয় যে এটা আসলে কোনো কিছু একটা করা উচিত। তো ওনার পাশে একটা কবিরাজ ছিল, ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। পরে কবিরাজ বলে যে আসলে আপনি যে মাঠে অনেক লোকের সমাগম দেখছেন বা কণ্ঠ শুনতে পারছেন, এটা আসলে একটা জিনস, ওরা জিন ছিল। তো ওদের ওই জিন জাতির মধ্যে একজন মারা গিয়েছে, তো ওনার জানাজা করার জন্য ওখানে অনেক লোক সমাবেশ হয়েছিল। তো আপনি দুষ্টামি করে যেহেতু একটা কথা ওনাকে বলেছেন, ওদেরকে বলেছেন, ওরা এই জন্য আসলে রাগান্বিত হয়েছে, প্লাস ওদের জানাজাতেও ব্যাঘাত ঘটছে। তো এই জন্য এই জিনরা আপনাকে ভয় দেখাচ্ছে। তো আপনার এইটা করা ঠিক হয়নি, কারণ ওখানে আপনার হুট করে এইভাবে অবান্তর কোনো উল্টাপাল্টা কথা বলাটা আপনার মোটেও ঠিক হয়নি। তারপর রাসেল ভাই আসলে ওই কবিরাজ ওনাকে তাবিজ দেয়, তারপর কিছু আরো সুরা টুরা শিখিয়ে দেয়, ওনার বন্ধুলা ভাইয়ের রুম বন্ধ করে দেওয়া হয়। তারপর ভাই আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। ঘটনাটি ঘটে 1990 সালের কোনো একটা সময়, কুমিল্লার পার্শ্ববর্তী কোনো একটা জেলার একটা এতিমখানার ঘটনা এটা। এই এতিমখানাটা সেই জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছিল। সঙ্গত কারণে সেই এতিমখানার নাম উল্লেখ করা যাচ্ছে না। সেখানে একজন হুজুর ছিল, তার নাম ছিল সাদাত সাহেব। কোনো এক ভোরবেলা তিনি ফজরের নামাজ শেষ করে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তিনি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। তিনি ভাবেন হয়তো আশেপাশে কোনো বাড়ি থেকে এই কান্নার আওয়াজ আসছে। তো তিনি যখন আরেকটু হাঁটেন, দেখছে কান্নার আওয়াজটা আরো স্পষ্ট হয়ে আসছে। তিনি আরেকটু সামনে গিয়ে দেখে যে একটা ঝোপঝাড়, এবং সেখান থেকে কান্নার আওয়াজটা আসতেছে, এবং আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। তিনি যখন ঝোপের কাছে যাবেন, দেখছে যে 1-1.5 বছরের একটা বাচ্চা অঝরে কান্না করছে, এবং বাচ্চাটা দেখতে খুবই সুন্দর ছিল। তখন তিনি বাচ্চাটার কাছে যান এবং দেখছে যে বাচ্চাটা বসে আছে, এবং বাচ্চাটাকে তিনি কোলে নেন। আশেপাশে তাকিয়ে দেখেন যে এই বাচ্চাটা নিতে কেউ আসবে কিনা। প্রায় ঘন্টা খানিক তিনি অপেক্ষা করেন, কিন্তু দেখছে যে কেউ আসছে না। তখন তিনি সেই এতিমখানায় বাচ্চাটাকে নিয়ে আসেন, এবং এতিমখানার যে লোকজন ছিল তাদেরকে বলছে যে দেখো একটা বাচ্চা পাওয়া গিয়েছে, আশেপাশে যে গ্রাম আছে তাদের সেখানে খবর নিয়ে দেখো যে বাচ্চাটার অভিভাবককে।
এরকম দু একদিন সময় চলে যায় কিন্তু কোনো অভিভাবক পাওয়া যায় না। আশেপাশে গ্রামে মাইকিংও করা হয় কিন্তু এই বাচ্চার কোনো হদিস পাওয়া যায় না। আসলে বাচ্চাটা কার কেউ বুঝে উঠতে পারছিল না। তখন ঠিক হয় যে এই সাদাত সাহেব তিনি বাচ্চাটাকে পালবে এবং মাদ্রাসার যে অন্যান্য কর্মকর্তারা ছিল তারাও সিদ্ধান্ত নেয় যে বাচ্চার যত বহন খরচ আছে তারা নিজেরাই দিবে। বাচ্চাটাকে পালা শুরু করা হয় এবং মাদ্রাসার যে ছাত্রগুলো ছিল তারাও বাচ্চাটাকে আপন করে নিয়েছিল। তো কোনো এক রাতে সেই শাহাদাত সাহেব তিনি স্বপ্ন দেখে যে তিনি তার বাড়িতে, মানে বরিশালে তার বাড়ি ছিল, সে বাড়ির এখানে চলে গিয়েছেন এবং বাড়ির উঠানে তিনি বসে আছেন। তিনি যখন উঠানে বসেছিল তখন ছিল খুব ভোরবেলা এবং লাশের খাটিয়া নিয়ে কয়েকজন লোক আসছে, কিন্তু লোকগুলোর চেহারা বোঝা যাচ্ছিল না। লাশের খাটিয়াটা ওনার সামনে নামানো হয় এবং তিনি লাশের খাটিয়ার কাছে গিয়ে ওই স্বপ্নে দেখছেন যে কোন একটা লাশ হয়তো বা শুয়ে আছে। তিনি যখন সেই কাফনের কাপড়ের মুখ খুলতে যাবে তিনি দেখছে যে তারই নিজের ছেলে সেখানে শুয়ে আছে এবং তার চেহারা খুব লাল বর্ণের হয়েছিল। তিনি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যান এবং তিনি পরে বুঝেন যেটা আসলে একটা দুঃস্বপ্ন ছিল। তো যে বাচ্চাটাকে শাহাদাত সাহেব এনেছিল সেই বাচ্চাটার নাম দেওয়া হয়েছিল হামিদ। তো হামিদের সাথে মোটামুটি তারপর সবারই ভালোই দিন যাচ্ছিল। তো শাহাদাত সাহেব এরকম মাঝে মাঝে এরকম দুঃস্বপ্ন তিনি দেখতো। তো হামিদের একটা আচরণ সবার কাছে অবাক লাগে যে সে কিছু বললে তাকায় থাকতো, কোনো কথা বলতো না। এরকম প্রায় 7-8 মাস যাওয়ার পর সবাই বুঝে যায় যে আসলে হামিদের সমস্যাটা হচ্ছে সে বোবা, সে কথা বলতে পারতো না। কিন্তু তার একটা আশ্চর্যের একটা সমস্যা ছিল যে সে প্রায় রাতে 2টা কি 3টার সময় উঠে, মানে ঘুম থেকে উঠে সে অপলক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে নিজে নিজে বিড়বিড় করে জানে কি বলতো এবং হাসতো। এটা ওর সাথে যে রুমমেটটা ছিল তারা নাকি কথাগুলো বলতো এবং অন্যান্য হুজুররাও দেখেছিল এই সমস্যাটা হামিদের আছে। তখন শাহাদাত সাহেব সিদ্ধান্ত নেয় যে হামিদ একটু বড় হয়েছে, ওকে এখন কোরআন শিক্ষার, মানে উনি কোরআন শিক্ষা ওকে দিবে। কিন্তু কিভাবে দিবে? তখন তিনি ভাবে যে না, বোবারা যেভাবে কোরআন শিক্ষা নিয়ে থাকে সেভাবে তিনি কাজটা করবেন এবং তিনি সেই প্রস্তুতি নেন। এবং যখন তাকে এরকম কোরআন শিক্ষা ইশারার মাধ্যমে দেওয়া হচ্ছিল, একটা বিষয়ে তিনি খেয়াল করে যে কোরআনের তেলাওয়াত শুনলেই শাহাদাত সাহেব দেখছে যে কোরআনের যে আওয়াজটা, মানে যেই তেলাওয়াত সেটা শুনলেই সেই হামিদ সে খুব ছটফট করত এবং তার চোখ মুখ লাল হয়ে যেত। কিন্তু এটা কেন হতো সেটা কেউ বুঝতো না। তারপর অন্যান্য ছাত্ররা এটা খেয়াল করছে যে ওরা যখন রুমে কোরআন পড়তো তখন এই হামিদ কাছাকাছি থাকতো না, দূরে চলে যেত। তো একদিন এটা শাহাদাত সাহেব দেখে এবং দেখে হামিদকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু হামিদ কোনো কিছুই বলে না, দৌড় দিয়ে চলে যায় এবং হামিদকে তারপর এনে তিনি খুব মারধর করে। সেই রাতেই শাহাদাত সাহেব তিনি স্বপ্ন দেখে তার নিজের ছেলে, তার যে বাড়ি আছে বরিশাল যে বাড়ি, সেই বাড়ি উঠানের সামনে একটা গাছ ছিল, গাছে ফাঁসিতে ঝুলছে এবং তিনি দেখে যে তার ছেলের মাথাটা এবং শরীরটা ফাঁসিতে ঝুলার পর কয়েকজন লোক সেই তার যে ছেলের শরীর ছিল সেটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। এটা দেখে শাহাদাত সাহেব আবার ঘুম থেকে উঠে এবং তিনি ঘুম থেকে উঠে দেখে যে তার মুখ বরাবর হামিদ তাকিয়ে আছে এবং খুব ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। তিনি হামিদকে দেখে অনেকটা ভয় পেয়ে যায় এবং চিৎকার দিয়ে বলতেছে যে হামিদ তুমি এখানে কি করো? এটা বলা মাত্রই দেখতেছে যে হামিদ সেখান থেকে চলে গেছে দৌড় দিয়ে এবং শাহাদাত সাহেব পাশের রুমে যায়, গিয়ে দেখছে যে হামিদ ঘুম এবং সেই রুমের জানলা দিয়ে তিনি দেখছিল হামিদ ঘুম এবং সেই রুমের দরজা লাগানো। তিনি কিছুটা ভয় পেয়ে যায় এবং ভাবতেছে এটা কি হলো আমার সাথে, হামিদই বা কেন আমার সামনে এরকম আসলো। তারপর আস্তে আস্তে মাদ্রাসায় অন্যান্য যারা ছিল তারা একটাই কমপ্লেন যে হামিদকে এরকম ধরে রাখা যায় না, যখনই কোরআন তিলাওয়াত করা হয় বা কোরআন যখন এরকম ওর সামনে পড়া হয় ও খুব ছটফট করে এবং ও রুম থেকে বের হয়ে যায় এবং আশেপাশে থাকে এবং যখন কোরআন তিলাওয়াত বন্ধ হয়ে যায় তখন সে আবার ফিরে আসে। তো এই সমস্যাটা আসলে কেউ বুঝতে পারে না, কিন্তু শাহাদাত সাহেবের ওনার একটু সন্দেহ লাগে যে আসলে কি হলো, ওকে কিছু আসর করলো নাকি। তো একদিন রাত্রেবেলা শাহাদাত সাহেব হামিদকে রুমে ডাকে এবং খাওয়ার জন্য রুমে ডাকে যে আজকে তিনি হামিদের সাথে খাবেন। গিয়ে দেখছে হামিদ রুমে নাই। হামিদ রুমে নাই মানে নাই, ওকে কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করা হয়, সেই ভোরবেলা মানে রাতের থেকে ভোর পর্যন্ত হামিদকে কোথাও পাচ্ছিল না এবং লোকজন যারা ছিল তারা খুব চিন্তা করে যে সে গেল কোথায়। তারপরে শাহাদাত সাহেব ভাবে যে যেই ঝোপটাতে সে ছিল সেখানে আছে নাকি। তারপর কয়েকজন লোক কিনে খুঁজতে যায়, ঠিকই হামিদকে সেখানে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। কিন্তু সেখানে সে কি করছিল কেউ কিছু বুঝে উঠতে পারে না, কারণ হামিদকে পরে নিয়ে আসা হয়। হামিদকে নিয়ে আসার পরেও যেহেতু বোবা অনেক জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু কিছুই বলতে পারে না, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওকে অনেক ঝাড়ফুঁক দেওয়া হয় কিন্তু আবার একই সমস্যা। হামিদকে যখন ঝাড়ফুঁক দেওয়া হয় সে খুব রাগান্বিতভাবে সবার দিকে তাকিয়েছিল এবং আবার সে আগের মতো ছটফট শুরু করে।
কিন্তু সাদা সাহেব একটা জিনিস এখন বুঝে যায় যে ওর প্রতি মানে ওর উপর কোনো খারাপ কিছু আসর করেছে। তিনি ওকে প্রতি রাতে নিজের থেকে ঝাড়ফুঁক দিত এবং ঝাড়ফুঁক যখন দিতে যেত হামিদ রুমে দেখতো যে হামিদ শুধু শাহাদাত সাহেবের দিকে তাকায় হাসতো এবং খুব বাজেভাবে হাসতো। তো এরকম একদিন রাত্রেবেলা সেই শাহাদাত সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ে হামিদের রুমে যাবে তাকে ঝাড়ফুঁক দিতে। তো সেদিন হামিদ রুমে একাই ছিল, অন্যান্য যারা ওর ছাত্র ছিল ওরা ছিল না, তারা হয়তো কোনো কাজে বাইরে ছিল বা আলোচনা হয়তো বা চুরিতে ছিল। শাহাদাত সাহেব যখন হামিদকে ঝাড়ফুঁক দিতে যাবে উনি রুমে ঢুকতে ওনার কেন জানি মনে হয় যে অজস্র কালো অবয়ব সেই রুমটার আশেপাশে ঘোরাফেরা করছে এবং শাহাদাত সাহেবকে দেখা মাত্রই তারা রুম থেকে বের হয়ে যায়। যখন সে অবয়বগুলো রুম থেকে বের হয়ে যায় হামিদ জোরে চিৎকার দুটো এবং শাহাদাত সাহেবকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি শুরু করে। শাহাদাত সাহেব আজকে বুঝে যায় যে না, এই ছেলের সাথে কোনো একটা সমস্যা আছে এবং তিনি অন্যান্য হুজুরের সাথে কথাবার্তা বলেন শাহাদাতের ব্যাপারে, কিন্তু হামিদের ব্যাপারে, কিন্তু অন্যান্য হুজুরা বলে যে না, এখন এটা কি করা যায়, যেহেতু ছেলেটাকে আমরা পালছি, দেখি যে একটা ভালো হুজুর দেখে ওকে ঝাড়ফুঁক দেওয়া যায় কিনা। তখন শাহাদাত সাহেব এরকম একটা বড় হুজুর আছে, উনি ওরকম হুজুরের সাথে কথাবার্তা বলেন। তো সেই হুজুর বলতেছে যে আপনি যে বাচ্চাটাকে নিয়ে আসছেন সেটা আসলে সাধারণ কোনো মানুষের বাচ্চা না, তো আপনি এক কাজ করেন ওর থেকে দূরে থাকেন, আপনার জন্য ভালো হবে। আর আপনি মাদ্রাসাটা থাকেন না, মানে এতিমখানা এটা আপনার থাকেন না, আপনি চলে যান এখান থেকে, এটা আপনার জন্য ভালো হবে। শাহাদাত সাহেব তাও নিজেকে তিনি কন্ট্রোল করেন, ভাবে যে না, তিনি সেখানেই থাকবে এবং হামিদকে শেষ পর্যন্ত দেখে যাবে সে কি করে। কিন্তু সমস্যা একটাই যে শাহাদাত সাহেব দিন দিন যতই থাকে হামিদকে ওই মাদ্রাসা মানে এতিমখানায় থাকছে, শাহাদাত সাহেব দেখে যে বাজে স্বপ্ন দেখতে উল্টাপাল্টা, এবং উনি একটাই স্বপ্ন দেখতে যে ওনার পরিবারের ক্ষতি করছে কেউ একজন এসে। এরপর উনি সিদ্ধান্ত নেয় যে তিনি আর এতিমখানা এখানে থাকবেন এবং তিনি একজন ভারপ্রাপ্ত যে হুজুর ছিল সেই হুজুরকে সম্পূর্ণ ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত সব খুলে বলে এবং বলে যে তিনি এখানে আর থাকতে পারবে না। শাহাদাত সাহেব তারপর সেখান থেকে উনি ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। তো বাড়িতে রওনা দেওয়ার পথে উনি একটা মসজিদে এখন একটা সময় রাতে এশার নামাজের পর হবে, সেই সময় তিনি মসজিদের রাস্তায় নামাজ পড়বে। তিনি যখন নামাজ পড়তে যাবে তো মসজিদের যে উঠানটা ছিল সেখানে একটা লাশের খাটিয়া ছিল। তো উনি যাওয়ার সময় দেখে যে লাশের খাটিয়াটা খালি। তিনি ভাবেন যে হয়তো বা এখানে লাশের খাটিয়া থাকে জন্য খালি। তিনি নামাজ পড়ে যখন ফিরতে যাবেন তিনি দেখছে যে ওনার চোখের সামনে যে লাশের খাটিয়াতে একটা লাশ পড়ে আছে। তিনি তখন এটা যখন দেখার পর তারপর তিনি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তিনি চিৎকার দিবে বলতে যে দেখতেছে যে আশেপাশের লোকজন না, এবং উনি দেখতেছে লাশের খাটে সেই যে লাশ পেয়েছে সেটা নড়াচড়া করছে। তখন পাশে একটা হুজুর দেখতে পায় এবং হুজুরকে তিনি বলে যে এটা এরকম করছে কেন। হুজুর বলে না, এখানে তো কিছুই নাই। তখন তিনি আবার ওনার আগের এতিমখানায় ফিরে আসে এবং যে ভারপ্রাপ্ত যে হুজুর ছিল তাকে সম্পূর্ণ ঘটনা বলে এবং বলার পর বলতেছে যে এক কাজ করেন, আমাকে যদি পারেন কোনো ছাত্রের মাধ্যমে আমাকে বাড়িতে পৌঁছায় দিয়ে আসেন, আমার বরিশালের বাড়িতে পৌঁছায় দিয়ে আসেন, আমি আসলে এখানে একা যেতে পারবো না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। তখন তাকে এরকম সে হুজুরকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তার পরবর্তীতে যে এতিমখানাটা ছিল সেখানে আলাউদ্দিন হুজুরকে ডাকা হয় এবং তাকে এই এতিমখানার দায়িত্ব দেওয়া হয়। হুজুর সেই দায়িত্ব নেন, কিন্তু দায়িত্ব নেওয়ার প্রথম দিনই হুজুর অন্যান্য যে হুজুর ছিল যারা দায়িত্বরত ছিল তাদেরকে বলতেছে যে এই এতিমখানায় আপনি এতদিন রয়েছেন কি হবে, এইখানে তো একটা সমস্যা আছে। এবং সেই আলাউদ্দিন হুজুর বলতেছে যে আপনাদের ছাত্রদের মধ্যে একজন আছে, তার সাথে সমস্যাটা আছে এবং আমি বলতে পারবো যে কার সাথে সমস্যাটা আছে। তখন সেই ভারপ্রাপ্ত হুজুর যিনি আগে ছিল তিনি বলতেছে সেই হামিদের কথা, বলছে সেই ছেলেটা বোবা এবং সেই ছেলেটাতেই সমস্যা থাকার কারণে আগের যে হুজুর ছিল সে চলে গেছে। তখন সে আলাউদ্দিন হুজুর তিনি এরকম কয়েকদিন থাকার পর দেখতেছে যে আসলে কি হয়, দেখবে তিনি সব ছাত্রের সাথে পরিচয় হয়, কিন্তু হামিদ সে আলাউদ্দিন হুজুরের কাছে আসতে চায় না। তখন কোনো এক রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি আলাউদ্দিন হুজুর ওনার যে ইকরা জিন আছে তিনি তার আয়নার মাধ্যমে সেই ইকরা জিনকে ডাকে এবং ইকরা জিন বলতেছে যে এই বাচ্চাটা যেটা আছে হামিদ, ওর অনেক বড় একটা ইতিহাস আছে এবং ওটা যদি আমি আপনাকে বলি তাহলে কিন্তু বাচ্চাটা ক্ষতি হবে। আলাউদ্দিন হুজুর জিদের বসে বলে যে আপনি এটা বলেন যে কি সমস্যা, তারপর এটা পরে দেখা যাবে। তখন ইকরা জিন বলে যে বাচ্চাটাকে আসলে বাঁচায় রাখা যাবে না, ওর একটা ক্ষতি হবে, এক হলে মারা যাবে না হলে একটা ক্ষতি হবে, এবং ওর যদি কোনো ক্ষতি হয় এটা কিছু করার থাকবে না, এটা ওর ভাগ্যেই লেখা ছিল। তখন আলাউদ্দিন হুজুর কিছু বুঝে উঠতে পারে না। তো শুধু ইকরা জিন একটা কথাই বলে যে আপনি কোরআনটা বেশি জোরে জোরে তেলাওয়াত করবেন এবং বাচ্চাটাকে যদি সম্ভব হয় সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন যে আপনি ওটার সমাধান ওইখানে পেয়ে যাবেন। আলাউদ্দিন হুজুর এরকম প্রায় সময় এরকম বাচ্চাটাকে সামনে নিয়ে কোরআন তেলাওয়াত পড়তো, কিন্তু একটাই কথা যে সেই হামিদ সে সামনে থাকতো না, পাগলের মতো ছোটাছুটি করতো। তখন আলাউদ্দিন হুজুর বুঝে যায় যে বাচ্চাটাকে আসলে টিকে রাখা যাবে না। তারপর তিনি আবার ইকরাকে ডাকে। তখন ইকরা বলে যে আপনি এক কাজ করবেন,
আপনি আজকে রাতে এরকম সেই বাচ্চাটাকে রুমে ডাকবেন। রুমে ডাকার পরে আপনি ওকে দরজাটা লাগাই দিবেন এবং মোমবাতি জ্বালায় সূরা ইয়াসিন 3বার ওর সামনে পড়বেন।